আচ্ছা, আজকে আমাদের যে পার্ট নিয়ে আমরা আলোচনা করব, আমরা এর আগের দিন পর্যন্ত আলোচনা করেছিলাম হচ্ছে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বনের যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগ নিয়ে কথা বলেছিলাম। তো আমরা এইখান থেকে জাস্ট হচ্ছে আগের দিনেও কিন্তু আমরা সমগোত্রীয় শ্রেণী দেখেছিলাম। হ্যাঁ, এই যে এখানে আমাদের সমগোত্রীয় শ্রেণী ছিল। হ্যাঁ, তো সমগোত্রীয় শ্রেণীর মধ্যে কি কি শ্রেণী ছিল মনে আছে কারো? এই সমগোত্রীয় শ্রেণীগুলো তো মনে আছে নাকি? সমগোত্রীয় শ্রেণী কি আবির বলো তো? সমগোত্রীয় শ্রেণী জিনিসটা আসলে কি পারবে বলতে? সমগোত্রীয় শ্রেণী মানে কি? আচ্ছা, ওকে। মানে সমগোত্রীয় বুঝতেই পারছো। সমগোত্রীয় মানে কি, গোত্র সবগুলোর একই আর কি। হ্যাঁ, সমগোত্রীয়। তো সেই ক্ষেত্রে আসলে যাদের মধ্যে ধর্মের মিল পাওয়া যাবে তাদেরকে আসলে আমরা কি বলবো? আমরা হচ্ছে সমগোত্রীয় বলবো। যেমন হচ্ছে আমি অ্যালকেন বলতে পারি, অ্যালকিন বলতে পারি, অ্যালকাইন বলতে পারি, অ্যালকোহল বলতে পারি, জৈব অ্যাসিড বলতে পারি, তারপরে হচ্ছে আমি অ্যালডিহাইড বলতে পারি। এইগুলো আমাদের আছে। তো আমরা আজকে যে জিনিসটা করব সেটা হচ্ছে এই সমগোত্রীয় শ্রেণীতে যে যে মৌলগুলো আছে, এই যে এখানে আমাদের সমগোত্রীয় শ্রেণীর মধ্যে যে মৌলগুলো আছে, এই মৌলগুলো নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। মানে এই যে সমগোত্রীয় শ্রেণীতে আসলে যে উপাদানগুলো আছে বা যা আছে সেইগুলো নিয়ে আমরা কিন্তু আজকে কথা বলবো। এখানের মধ্যে অ্যালকেন আছে, তারপরে অ্যালকিন আছে, তারপর হচ্ছে অ্যালকাইন আছে। এইগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা পরপর প্রত্যেকটা আলোচনা হবে। তো আমরা একটা যখন আলোচনা শুরু করব তখন এইটা রিলেটেড যা কিছু আছে সব কিছু আমরা পড়ে ফেলবো। আমরা প্রথমে অ্যালকেনের যা কিছু আছে আমাদের এইখানে বইয়ের মধ্যে যা কিছু আলোচনা দরকার সব কিছু আমরা পড়ে ফেলবো। তারপরে আমরা পরবর্তীতে হচ্ছে আমরা এটা দেখব যে অ্যালকেনের পরে আমরা অ্যালকিন তখন আলোচনা করব। তবে অ্যালকেনটা আমরা ফার্স্ট, যেহেতু এই অ্যালকেনটা আগে ভালো করে আমরা দেখে নিব এবং কিভাবে পড়তে হবে সিস্টেমটাও আমি বলে দিব যে এইভাবে তোমাকে পড়তে হবে। তাইলে কিন্তু এই জিনিসটা তোমার খুব ইজিলি মাথায় থাকবে। আচ্ছা, তো আমরা প্রথমে তাহলে আমরা পড়তেছি হচ্ছে অ্যালকেন। তাহলে নামটা হচ্ছে অ্যালকেন। তো অ্যালকেন সম্পর্কে যখনই আমরা পড়ব তখনই কিন্তু অ্যালকেন সম্পর্কে যা কিছু আমি জানি, মানে হচ্ছে আমাদের এইখানে যা বর্ণনা করা আছে এই পুরাটাই আমাকে বলতে পারতে হবে। মানে বিষয়টা মনে হবে যে আমার পুরাটাই হচ্ছে মুখস্থ আছে। তো প্রত্যেকটা লাইন বাই লাইন আমাকে বুঝে তারপরে এই জিনিসটা মনে রাখতে হবে। মানে বুঝে তারপরে মনে রাখতে হবে। তো এখন বিষয় হচ্ছে, তো বিষয়টা একটু খেয়াল করবা। তো প্রথমেই আমি আসি। তাহলে আমরা এই অ্যালকেন নিয়ে আলোচনা করব। তো অ্যালকেনের মধ্যে দুই ধরনের বিষয় থাকে। অ্যালকেনের মধ্যে দুই ধরনের বিষয় থাকতে পারে। একটা হচ্ছে আমাদের এখানে বলতেছে কিন্তু এই যে সম্পৃক্ত হাইড্রোকার্বন। হ্যাঁ, তো আমরা একটা বিষয় কিন্তু জানি, সম্পৃক্ত আর অসম্পৃক্ততার পার্থক্য কিন্তু আমরা বলছিলাম যে যখন কার্বন আর কার্বনের মাঝে একক বন্ধন থাকবে, এরকম একক বন্ধন বিদ্যমান, কার্বন আর কার্বনের মাঝে দ্বিবন্ধন বিদ্যমান, আর কার্বন কার্বনের মাঝে যদি ত্রিবন্ধন বিদ্যমান থাকে। দেখো এই তিনটের মধ্যে বিষয়টা খেয়াল করবো। আমরা বলছিলাম যে যখন দ্বিবন্ধন আর ত্রিবন্ধন হবে এটাকে অসম্পৃক্ত বলা হবে। কি বলা হবে? এটা হচ্ছে অসম্পৃক্ত বলা হবে। হ্যাঁ, অসম্পৃক্ত। আর শুধুমাত্র আমাদের এইটাকে বলা হবে হচ্ছে সম্পৃক্ত। কথা কি বুঝতে পারছো কিনা? তাহলে শুধু একক বন্ধন যদি থাকে তখনই আমরা সেটাকে বলবো সম্পৃক্ত, আর যদি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে তখন সেটাকে আমরা অসম্পৃক্ত বলবো। তাহলে সম্পৃক্ত অসম্পৃক্ত বিষয়টা বুঝছো কিনা তাই বলো। আমি যদি বলি সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা, তখন তোমার মাথার মধ্যে কিন্তু চলে আসবে। আমি যদি অ্যালকেন না বলে আমি যদি সম্পৃক্ত হাইড্রোকার্বন কথাটা ইউজ করি, তাহলে কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে আমি কি বোঝাতে যাচ্ছি। আমি আসলে অ্যালকেনকে বোঝাতে যাচ্ছি। বোঝা গেল? সম্পৃক্ত হাইড্রোকার্বন মানেই অ্যালকেন, সম্পৃক্ত হাইড্রোকার্বন মানেই হচ্ছে অ্যালকেন, সম্পৃক্ত হাইড্রোকার্বন মানেই হচ্ছে কি অ্যালকেন। কথা কি বুঝতে পারছো নাকি পারো নাই বলো? আচ্ছা, ওকে। এখন আমাদের প্রথম তাহলে
কথাগুলো ভালো করে খেয়াল করবা এবং প্রত্যেকটা কথাই আমাকে মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। তো আমি আসলে কিভাবে পড়বো বা কিভাবে মনে রাখবো এই জিনিসটাও আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। তো প্রথমেই আমি কি করব, আমি প্রথমে জানার চেষ্টা করব, আচ্ছা ঠিক আছে আমি তো সম্পৃক্ত হাইড্রোকার্বন বুঝলাম, এটা মানেই তো অ্যালকেন বুঝলাম, ঠিক আছে, তাহলে এই দুটো তো সেম জিনিস। আচ্ছা এখন এই অ্যালকেনটা কি, তো অ্যালকেনটা কি এখান থেকে তো আমি আইডেন্টিফাই করে নিয়েছি। অ্যালকেনটা কি, কার্বন কার্বনের মাঝে একক বন্ধন থাকবে। তাহলে আমি আমাদের প্রথম লাইনটাই কি হবে, এই যে আমাদের যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বনে একক বন্ধন বিদ্যমান, কি বন্ধন বিদ্যমান, এই যে একক বন্ধন বিদ্যমান, তাকেই আমরা কি বলবো, অ্যালকেন বলবো। তাহলে কথাটা প্রথম লাইনটা আমার মনে থাকবে কিনা বলো। তাহলে আমরা বলবো যে কার্বন কার্বনের মধ্যে একক বন্ধন বিদ্যমান থাকলে তাদেরকে আমরা সম্পৃক্ত বা অ্যালকেন বলে থাকি, সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন বলে থাকি। কথা কি বুঝতে পেরেছো? সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো নাকি? সবাই কিন্তু কথা বলতে হবে, চুপ করে বসে থাকলে কিন্তু হবে না, আর চুপ করে বসে থাকলে আমি কিন্তু প্রশ্ন করা শুরু করব। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি প্রথমেই যে ব্যাপারটা বললাম সেটা হচ্ছে, তাহলে এইটার মধ্যে একক বন্ধন বিদ্যমান, তাহলে আমি লেখার সময় ফার্স্ট লাইনটাই হচ্ছে আমি বলবো যে কার্বন কার্বনের মাঝে কি আছে, একক বন্ধন আছে, তাদেরকে বলবো অ্যালকেন অথবা সম্পৃক্ত হাইড্রোকার্বন। সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা এখন সেকেন্ড যে লাইনটা, সেই লাইনটা আমাদের কি হবে, সেকেন্ড লাইনটা আসলে কি হবে। তো আমি ফার্স্ট লাইনটা বললাম যে কার্বন কার্বনের মাঝে কি বন্ধন থাকা লাগবে, কার্বন কার্বনের মাঝে, কার্বন কার্বনের মাঝে, কার্বন কার্বনের মাঝে হচ্ছে একক বন্ধন বিদ্যমান, একক বন্ধন বিদ্যমান। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এরপর আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, এর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে এর সাধারণ সংকেত। সাধারণ সংকেত কি বলতো? আচ্ছা CnH2n +2। ওকে, এখন এইখানে একটা বিষয় খেয়াল করবা যে এইখানে এই এনটাকে আমরা বলবো, এন এর এই নাম্বারটা কত কত হতে পারে, 1 থেকে শুরু করে এরকম চলতে থাকবে। ওকে, 1 2 3 4 এরকম আমাদের চলতে থাকবে। কথা কি বুঝতে পারছো কিনা? হ্যাঁ আচ্ছা ওকে, তো এখন তাহলে আমি সেকেন্ড লাইনটা বলে ফেললাম। আচ্ছা এখন সেকেন্ড লাইনটা বলার পরেই আমার মাথার মধ্যে একটা জিনিস আসা লাগবে যে এইখানে যেহেতু আমাদের এইটা হচ্ছে সাধারণ সংকেত, তাহলে আমি এখানে এন এর মান 1 বসাই, যে এখানে 1 আছে 1 বসাই দিই। তাহলে 1 বসালে আমি বলবো যে অ্যালকেনের কি, 1 বসালেই কি পাবো, প্রথম সদস্য পাবো, প্রথম সদস্য পাবো। তাহলে অ্যালকেনের প্রথম সদস্য, অ্যালকেনের কি সদস্য, প্রথম সদস্য। তো অ্যালকেনের তাহলে আমরা এখান থেকে প্রথম সদস্য কি বলবো, প্রথম সদস্যকে মিথেন বলবো, CH4। কেন CH4 হইলো এখানে, কারণ হচ্ছে আমি 1 বসাইছি, এখানে 1 বসাইছি আর এখানে 1 বসাইছি, তাহলে 1 এখানে কি হয়ে গেছে, 2 2 2 এ 4, তাহলে এখানে 4 হয়েছে আর এখানে 1 হয়েছে, তো 1 কে দেখানোর দরকার নেই। তাহলে আমি বলবো এটা হচ্ছে প্রথম সদস্য, তারপরে হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় সদস্য, তারপরে এটা হচ্ছে আমাদের তৃতীয় সদস্য। কথা কি বুঝতে পারছো কিনা, ইত্যাদি। আচ্ছা এদের মধ্যে কি ধরনের বন্ধন বিদ্যমান আছে বলো তো, কে বলতে পারো? এদের মধ্যে একক বন্ধন, এই একক বন্ধন থাকলে সেই বন্ধনটার নাম কি বলা হয়, কে বলতে পারবা? বন্ধন দুই ধরনের বলছিলাম, একটা হচ্ছে সিগমা, একটা পাই, তাহলে কোন বন্ধন আছে এর মধ্যে? তাহলে এর মধ্যে সিগমা বন্ধন আছে। আচ্ছা তোমাদের বলেছিলাম সিগমা বন্ধন শক্তিশালী না দুর্বল? এই শক্তিশালী কেন বলো? এই যারা কথা বলছো না তারা কি বুঝতেছো? হ্যালো যারা,
শক্তিশালী কেন আবার একটু বলতে হবে। আচ্ছা বলবো, অবশ্যই বলবো, কারণ সবাইকে জানতে হবে, সবাইকে বুঝতে হবে। আচ্ছা তাহলে শক্তিশালী এর পেছনের কারণটা হচ্ছে এটা মুখোমুখি বন্ধন হয়। মুখোমুখি বন্ধন গতদিন বলেছিলাম মুখোমুখি বন্ধন কি জিনিস, তারপরেও আমি দেখাচ্ছি, সমস্যা নেই। দেখো সবাই একটু খেয়াল করবা, আমি এইটা একটা মনে করো যে কার্বন বললাম, এটা একটা কার্বন বললাম, এখন আমি বললাম যে এইটা হচ্ছে আমাদের একটা মনে করো যে একটা অক্ষ, হ্যাঁ, আর এই পাশে এইটা আর একটা মনে করো যে অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে। আর একটা আছে মনে করো এক্স অক্ষ, ওকে, এরকম। আর এইখানেও আরেকটা এক্স অক্ষ আছে। তো এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে বন্ধনটা, এটা কিন্তু ডিরেক্টলি মুখোমুখি বন্ধন হয়েছে এবং একটা আরেকটার ওভারল্যাপ করে ফেলেছে। এখন যদি আমি এইখানে তাপও দিই, তাহলে এই পাশেটা যদি সরেও যায়, দেখো এই পাশেটা যদি সরেও যায়, কি ঘটনা ঘটবে একটু ভালো করে খেয়াল করো। এটা যদি এত ইজি জিনিস মিসিং করে ফেলতেছি। দেখো ভালো করে খেয়াল করবা, সবাই মনোযোগ দিবা কিন্তু। এইটা যদি এর উপরে থাকে, হ্যাঁ, এর উপর থাকে, সেটা তো ঠিকই ছিল, এরকম ছিল মনে করো, ওভারল্যাপ আকারে ছিল। কিন্তু যখন তুমি তাপ দিবা তখন কি হবে, এরা আস্তে আস্তে দূরে সরে যেতে থাকবে না, দূরে সরে যেতে গেলেও কিন্তু এদের বন্ধন ভাঙবে না, এদের বন্ধন কি হবে না, ভাঙবে না। এই জন্য এই বন্ধনটাকে আমরা বলতেছি হচ্ছে শক্তিশালী। কিন্তু ঘটনা হচ্ছে যদি এমন ঘটনা ঘটতো, তুমি একটু ভালো করে খেয়াল করবা, যদি এরকম আছে সাপোজ, এখন এই ওয়াই অক্ষে মনে করো বন্ধন আছে, এটার সাথে এইটা মনে করো বন্ধন আছে, এরকম একটা অবস্থা আছে। আমি একটা দাগ দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ, অথবা এই দাগ দিয়ে আমি দেখালাম, এদের মধ্যে একটা বন্ধন আছে। এখন এই বন্ধন যখন আছে, যখনই কি ঘটবে বলো তো, যখনই এই যে এইটা, যখনই এইটা এখান থেকে সরে যাবে, তখন কোনটা আগে ভেঙে গেল বলো তো, কোনটা ভাঙছে আগে বলো। জিট, হ্যাঁ যখন, হ্যাঁ এই জন্য আমরা বলতেছি এই ওয়াই অক্ষেরটা, অর্থাৎ এই পাশে আমাদের এটা হচ্ছে ওয়াই অক্ষেরটা, এখানেও কিন্তু ওয়াই অক্ষ, আর এই পাশেরটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটাও এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষেরটা আমাদের কিন্তু এখনো ভাঙি নাই, ভাঙছে, ভাঙি নাই, কিন্তু এইটা আগে ভাঙছে। তাই আমরা বলে থাকি যে পাশাপাশি যে বন্ধন সেটা হচ্ছে দুর্বল প্রকৃতির। তাইলে এই মুখোমুখি যে বন্ধনটা, এই বন্ধনের নাম হচ্ছে আমরা বলে থাকি সিগমা বন্ধন, সিগমা বন্ধন, ওকে। আর এই সিগমা বন্ধনটা কি, শক্তিশালী। আর পাই বন্ধন, পাই বন্ধন কোনটা, পাশাপাশি। তাহলে পাই বন্ধন পাশাপাশি হওয়ার কারণে তাপ দিলে আগে ওই বন্ধনটা ভেঙে যায়, ওকে, বুঝতে পারলা ব্যাপারটা। এই জন্য আমরা বলবো যে এইটা শক্তিশালী আর এটা হচ্ছে দুর্বল, বোঝা গেল। তাহলে তাপ প্রদান করলে এই দুটার মধ্যে কোনটা আগে ভাঙবে বলো। হ্যাঁ পাই বন্ধনটা আগে ভেঙে যাবে। তাহলে এটা কার্বন, এটা কার্বন, এর মাঝে দ্বিবন্ধন আছে। আচ্ছা বলো তো এখন তাপ দিলে পারে কোন বন্ধনটা ভাঙবে বলো তো। পাই বন্ধন ভাঙবে, সিগমা কিন্তু ভাঙে না। সিগমা ভাঙতে হলে কিন্তু অনেক কাহিনী করা লাগে, সেটাও আমরা আসতেছি, ওখানেও যাব। আচ্ছা এখন তুমি একটু খেয়াল করো, তাহলে এই জিনিসটা বুঝছো কিনা সবাই বলো। আচ্ছা তাহলে পাই বন্ধনটা কি হবে বলো তো। পাই বন্ধনটা দুর্বল। কোথায়? আচ্ছা ওকে, তো এখন একটা বিষয় খেয়াল করো, তাহলে এটা হচ্ছে দুর্বল বন্ধন তাই না, সরি এটা শক্তিশালী বন্ধন। তাহলে আমি বলবো যে অ্যালকেন, অ্যালকেন সমূহ, এখন আবার কি আসলো, এত লেট করে কি আসছে। আচ্ছা ওকে, তাহলে অ্যালকেন সমূহ আমরা কি বলবো বলো। অ্যালকেন সমূহ মধ্যে সিগমা
বন্ধন বিদ্যমান। ওকে, সবাই কি বুঝতে পারছো কিনা? অথবা এরকম লিখতে পারো যে অ্যালকেন সমূহের মধ্যে শক্তিশালী সিগমা বন্ধন থাকে, শক্তিশালী সিগমা বন্ধন থাকে। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন শক্তিশালী সিগমা বন্ধন থাকার কারণে, শক্তিশালী সিগমা বন্ধন থাকার কারণে এরা সাধারণত কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এরা সাধারণত বিক্রিয়ায় অংশগ্রহণ করে না বা করতে চায় না। তাহলে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। হ্যাঁ, অংশগ্রহণ করতে চায় না। এখন বিষয় হচ্ছে এই জন্য এদেরকে কিন্তু বলা হয় হচ্ছে প্যারাফিন বলা হয়। হ্যাঁ, প্যারাফিন বলা হয়। এর অর্থ হচ্ছে আসক্তিহীন। কথাটা কে কে বোঝো না এবার আমাকে বলো। এই কথাটুকু কি সবাই বুঝতে পেরেছো? এই প্যারাফিন অর্থই যে বলে দিলাম আসক্তিহীন। আসক্তিহীন মানে হচ্ছে কি, মানে হচ্ছে মনে করো যে ওই যে অনেক সময় বলে না যে হচ্ছে যে প্যারা প্যারা নেওয়া যাবে না, প্যারা নেই চিল, এরকম একটা কথা বলে না। তার মানে বিষয়টা হচ্ছে এই প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন। মানে হচ্ছে কি, মানে হচ্ছে ওই বিক্রিয়াটা মনে করো যে ওর কোনো আসলে ইন্টারেস্টই নেই হচ্ছে বিক্রিয়া করার। ওকে, মানে এই অ্যালকেনগুলোকে নিয়ে তুমি যদি বিক্রিয়া করাতে যাও দেখবা যে এদের কোনো ইন্টারেস্ট নেই, এরা আসলে কোনো বন্ধন ভাঙতেও চাচ্ছে না, বিক্রিয়াও করতে চাচ্ছে না। বোঝা গেল? এই জন্য এদেরকে প্যারাফিন বলা হয় এবং এদের এই প্যারাফিন অর্থ হচ্ছে আসক্তিহীন, মানে এরা কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। কথা কি বুঝতে পেরেছো নাকি পারো নাই? তাহলে আমরা যা নিয়ে আলোচনা করতেছিলাম, এটা কি নিয়ে আলোচনা করতেছিলাম? এই রুহি বলো, রুহি বলো, অ্যালকিন নিয়ে আলোচনা করতেছিলাম নাকি অ্যালকেন নিয়ে আলোচনা করতেছিলাম? আচ্ছা, অ্যালকেন নিয়ে আলোচনা করতেছিলাম। ওকে, তো দেখো তাহলে আমরা অ্যালকেন নিয়ে আলোচনা করতেছিলাম। এই অ্যালকেনের মধ্যে এই যে যে বিষয়গুলো কিন্তু আছে। ওকে, সবাই কি বুঝতে পেরেছো? সবাই? আচ্ছা, ওকে, তো এই যে যে আমরা এখানে যে বিষয়গুলো এখানে দেখালাম, এই বিষয়গুলো কিন্তু তোমাকে এইভাবেই মনে রাখতে হবে। মানে তোমার মাথার মধ্যে যখনই অ্যালকেন আসবে তখনই মাথার মধ্যে এই কথাগুলো থাকা লাগবে, এই কথাগুলো সাজানো থাকা লাগবে। কথা কি বুঝতে পেরেছো? আমি যদি তোমাকে বলি অ্যালকেন সম্পর্কে বলো, তোমাকে এই তথ্যগুলো বলা লাগবে। পারা যাবে না? আচ্ছা, এখন আমরা একটু বইটা একটু দেখি, বইতে আসলে কি বলতেছে। বইতেও দেখো বলতেছে প্রথমেই কার্বন কার্বনের মধ্যে একক বন্ধন বিদ্যমান। সেকেন্ড হচ্ছে সাধারণ সংকেত এইটা, তাই তো? এখানে এন এর মান 1 2 3 4 5 এরকম হইতে পারে। এর প্রথম সদস্যর নাম হচ্ছে মিথেন। তারপরে এই প্রথম সদস্য 1 দিয়ে শুরু হয়, তাই এর নাম এই যে এটাকে বলছে মিথেন। দ্বিতীয় সদস্য 2 দিয়ে শুরু হয়, তাই এটাকে বলছে ইথেন। তারপরে কি আসছে? প্রোপেন, তারপরে বিউটেন, এরকম চলতে থাকবে। তো এখানে বলছে কার্বন কার্বন, এই যে এখানে দেখো অ্যালকেনের যে কার্বন কার্বন ও কার্বন হাইড্রোজেন যে বন্ধন, সেই বন্ধন ভাঙা অনেক কঠিন। কেন কঠিন? ব্যাখ্যাটা বলো, কেন কঠিন? কারণ এদের মধ্যে শক্তিশালী সিগমা বন্ধন থাকে, এই জন্য ভাঙাটা কঠিন। বোঝা গেল সবাই? আচ্ছা, এবার বলতেছে দেখো, তাই অ্যালকেন এই যে রাসায়নিকভাবে কি হয় বলো তো, কি হয়? রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়, অর্থাৎ রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কিন্তু। হ্যাঁ, রাসায়নিকভাবে মানে কি, যে বিক্রিয়া করতে যেয়ে সে নিষ্ক্রিয়তার ভূমিকায় আসে। বোঝা গেল? কথা কি বুঝতে পেরেছো? এই সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, ওই যে তোমার হচ্ছে এটাকে এভাবে চিন্তা করা যায়। তোমার হচ্ছে এর আগে একটা নাটক দেখেছিলাম, সেটা হচ্ছে যে মোশাররফ করিমের। ওইখানে যখনই হচ্ছে তোমার
মোশাররফ করিমের হচ্ছে যমজ এরকম মনে হয় নাটকে ছিল নাকি, ওইখানে ওর ছেলে যখন ওর কাছে টাকা চায় তখন হচ্ছে ওর কানে ওই যে হচ্ছে শুনতে পায় না, কানে কি যেন লাগাই রাখে, বলে যে নেটওয়ার্ক পাচ্ছে না আর কি। তো এটা অন্যান্য সময় শুনতে পাই, জাস্ট যখন টাকা চাইবে বা কোনো কিছু আবদার করবে তখন আসলে শুনতে পায় না। তো এইখানেও বিষয়টা হচ্ছে বিশেষ একটা ক্রাইটেরিয়া, মানে একটা অবস্থায়, বুঝতে পেরেছো? শুধুমাত্র আমরা বলতেছি হচ্ছে এই রাসায়নিক বিক্রিয়া করার সময় এরা কি হয়, নিষ্ক্রিয় ভূমিকায় চলে যায়। ওকে, সবাই কি বুঝতে পেরেছো? এই 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 জন্য এদেরকে কি বলা হচ্ছে, প্যারাফিন। প্যারাফিন শব্দের অর্থ কি? আসক্তিহীন। কথা কি বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝেছো। আচ্ছা, এখন এইখানে একটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমিও মিস করে গেছি, সেটা একটু সবাই মনোযোগ দিবা। এই লাস্ট লাইনটা আরেকটু গুরুত্বপূর্ণ। লাস্ট লাইনটা আসলে কি? লাস্ট লাইনটা হচ্ছে উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ কিংবা শক্তিশালী প্রভাবের উপস্থিতিতে কি করা যাবে? এই কি করা যাবে বলো? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করানো যাবে। তাহলে আসলে কি করতে হবে? এখানে হচ্ছে উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ এবং প্রভাবক। ওকে, কথা কি বুঝতে পেরেছো? তো এই জিনিসটা একটু একটু বোঝানোর চেষ্টা করি। এখন মনে করো যে সাপোজ কেউ একজন মনে করো যে আহ, হচ্ছে একটা এই যে এসে সে হচ্ছে তার বাসা থেকে বলতেছে যে বাসায় আব্বু আম্মুর কাছে বলতেছে যে আমাকে এখন মোবাইল কিনে দেওয়াই লাগবে। এখন সে প্রথমত কি করলো, মনে করো যে এরকম বলতে বলতে দেখা যাচ্ছে যে পরিবারের মধ্যে মনে করো যে একটা গরম অবস্থা তৈরি করে ফেলেছে। সে অনেক বেশি চাপও প্রয়োগ করেছে যে আমাকে কিনে দেওয়াই লাগবে। যখন দেখা যাচ্ছে যে সেটাও পারে নাই, তখন আরেকজনকে দিয়ে বলাইছে যে এখন আমার দরকার, এখন আমাকে দিতেই হবে। এই যে আরেকজন প্রভাবক, মানে একজনের উপস্থিতিতে সে হচ্ছে এই জিনিসটা প্রয়োগ করে তারপরে করেছে। মানে এরকম ক্রাইটেরিয়া, যদি কিছু ক্রাইটেরিয়া বলা হয় তখন আসলে এরকম ঘটনা ঘটতে পারে। তো এই বিষয়টা এরকম আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, ঠিক আছে? তার মানে এখানে কি হবে, উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ কিংবা শক্তিশালী প্রভাবকের উপস্থিতিতেই অ্যালকেন রাসায়নিকভাবে বিক্রিয়া করে। বোঝা গেল কথাটা? সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে। তো এখন এইখান থেকে আমরা একটা বিষয় বলি, সেটা হচ্ছে তো এই যে যে আমাদের লাস্ট যে লাইনটা, এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এখানে এইখানে কিন্তু আসবো, এই যে প্রভাবকের উপস্থিতি, এই যে প্রভাবকের উপস্থিতি, হ্যাঁ, এই যে উচ্চ তাপমাত্রা, এইগুলোতে আমরা আসবো, একটু পরেই আসবো, মনে রাখবা। তাহলে আমরা এইখানে কি কি জানলাম, এই তথ্যগুলো আমাকে কি করতে হবে, পড়ার পরে রিমাইন্ড করতে হবে। কেমনে? সেটা হচ্ছে মনে করো বিষয়টাকে এইভাবে বলা যেতে পারে, সেটা হচ্ছে তুমি বললা যে প্রথমে হচ্ছে আমি পড়তেছি সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন। আচ্ছা, সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেনটা কি? আমরা তখন মনে করার চেষ্টা করব। আচ্ছা, সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন মানে হচ্ছে, অ্যালকেন মানে হচ্ছে কার্বন কার্বনের মাঝে একক বন্ধন বিদ্যমান থাকবে। তাহলে যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বনের মাঝে একক বন্ধন বিদ্যমান তাদেরকে আমরা অ্যালকেন বলবো। আচ্ছা, অ্যালকেনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? অ্যালকেনের ক্ষেত্রে আমরা বলছিলাম এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n প্লাস 2। এই ক্ষেত্রে এখানে n এর মান 1 থেকে শুরু করে এমন হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আমি 1 এর মানটা বসাই, n এর মানটা 1 বসাই, তখন আসলে আমাদের প্রথম সদস্য আসে যার নাম হচ্ছে মিথান। তারপরে আমাদের আসে সেকেন্ড, n এর মান যদি 2 বসাই তাহলে তো আমাদের সেকেন্ড সদস্য আসে যেটাকে আমরা বলছি ইথেন। এরকম প্রোপেন বিউটেন এরকম আকারে হতে পারে। এরপর আমরা বললাম যে এরা আসলে কি করে না, রাসায়নিকভাবে নিষ্ক্রিয় থাকে। এই জন্য এদেরকে আমরা কি বলি, প্যারাফিন বলে থাকি। প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন। কিন্তু এরা সবসময় যে প্যারাফিন অবস্থায় থাকে এমন না। উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ এবং যদি আমরা প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করাই তখন তারা রাসায়নিকভাবে বিক্রিয়া করতে সক্ষম। কথা কি বুঝতে পেরেছো? এই সবাই কি বুঝতে পেরেছো? এখন এখানে একটা বিষয় কিন্তু মাথায় রাখবা। আমি কিন্তু এখানে আসলে আমাদের এই অধ্যায়টায় সবচেয়ে যে ঝামেলাটা হয়, এই ঝামেলাটা হচ্ছে আমি একটু জাস্ট বলতেছি। ঝামেলাটা হচ্ছে তুমি
প্রথমে কোনো একটা জিনিস কেউ যদি পড়ে তখন কিন্তু তার প্রাথমিক অবস্থায় অল্প কিছু নলেজ সে কিন্তু গেইন করতে পারে, অল্প কিছু তার মাথার মধ্যে ঢোকে। তো এই অধ্যায়ের ক্ষেত্রে এই অল্প কিছু ঢুকলে কিন্তু হবে না। এখানে একটা বিষয় হচ্ছে তুমি অল্প কিছু ঢুকলে পরে আর বুঝতে পারবো না, পরে যে তোমার আরো জটিলতা সৃষ্টি হতে থাকবে। এই জন্য তুমি কি করবা, এই যে আমার এই সিস্টেমটা তোমাকে ফলো করতে হবে। আমি যা পড়াচ্ছি এটা তোমার মনে হবে যে তুমি হচ্ছে ওই যে বায়োলজিতে যখন ওই যে মুখস্থ করাতাম না কোনো কোনো জিনিস, কোনো একটা জিনিস যখন মুখস্থ করাতাম ওইরকম মুখস্থ করে ফেলতে হবে। এখন প্রশ্ন হতে পারে ভাই মুখস্থ করলে কি আমি পরীক্ষায় পারবো? পরীক্ষায় কিন্তু আসলে এই হুবহু এরকমই আসবে না। পরীক্ষায় দেখা যাচ্ছে যে এখান থেকে ভিন্নতা ঘুরিয়ে পেঁচায়ে মনে করো যে তোমার বিক্রিয়া উপস্থাপন করবে। তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু এই জিনিসগুলো তোমার যে বেজ হিসেবে আছে তাইলেই কিন্তু তুমি ওই প্রশ্নগুলো অ্যান্সার করার মতো সক্ষমতা অর্জন করবা। ঠিক আছে? এই জন্য তোমাকে কিন্তু আমি যেটা বলতেছি যেভাবে বলতেছি এইভাবে না আগাইলেই কিন্তু তুমি তোমার এই কথা কিন্তু বলতেই হবে। দেখা যাচ্ছে যে তুমি এই অধ্যায় শেষ হয়ে গেছে বলবা যে ভাইয়া আমার তো এই অধ্যায়ে এখনো সমস্যা আছে। এই কথাটা যারা বলবা তাদের ক্ষেত্রে আমি বলতেছি যে তুমি যদি এইভাবে পড়ে ফেলো তাহলে তোমার এই অধ্যায়ের সমস্যা কিন্তু হবে না। যাই হোক, তো বিষয়টা কি সবাই বুঝতে পারলা কিনা? তাহলে এইটা তুমি কয়েকবার উপরে পড়ে তোমার নিজে বলতে হবে, নিজে বলতে হবে। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা অ্যালকেন এর নামকরণ আমরা অলরেডি শিখেছি, তাই না? শিখেছি কিনা বলো তো? অ্যালকেনের নামকরণ শিখেছি কিনা? আমরা নামকরণ নামকরণ শিখেছি। আমরা কোন পদ্ধতি ফলো করেছিলাম? এই যে আইইউপ্যাক যেটাকে আমরা বলতেছি, এই পদ্ধতিটাই আমরা ফলো করেছিলাম। আচ্ছা, ওকে, সবাই কি বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা, এবার তাহলে আমি এখানে কি সম্পর্কে জানলাম? অ্যালকেন সম্পর্কে। তো অ্যালকেন সম্পর্কে কি জেনেছি? আমি জাস্ট বেসিক কিছু তথ্য জেনেছি। তাহলে প্রত্যেকটা এখানে যতগুলো হচ্ছে আমাদের তোমার যৌগ আসবে, মানে সমগোত্রীয় শ্রেণী আসবে যতগুলো, সবগুলোর ক্ষেত্রে আমরা কি মানে বলবো, সেই ক্ষেত্রে একটা বিষয় সবসময় মাথায় রাখবা, সব ক্ষেত্রেই আমরা প্রথমে পড়ব সেটা হচ্ছে অ্যালকেনের সাধারণ যে মানে অ্যালকেন কি জিনিস সেটা সম্পর্কে আমরা পড়ব। তারপরে আমরা তার হচ্ছে মনে করো যে ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম সম্পর্কে জানবো। সেটা হচ্ছে প্রস্তুতি, কিভাবে প্রস্তুত করা যায় সেই প্রস্তুতি প্রণালীটা আমরা জানবো। এরকম প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে আমরা এই কয়েকটা ক্রাইটেরিয়া ধরে ধরে আমরা হিসাব করব বা আমরা বুঝবো। ওকে, সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এরপরে আমাদের একটা বিষয় আছে হচ্ছে অ্যালকাইল মূলক। আমি এটা নিয়ে আলোচনা করতেছি, আমি অলরেডি এর আগেও আলোচনা করেছি অ্যালকাইল মূলক। আচ্ছা, অ্যালকাইল মূলকের পরে আমাদের এইখানে কিন্তু অ্যালকেন সম্পর্কে দেওয়া আছে, যেটা আমি তোমাদের আগে লেখাইছি। লেখাইছি না এই ব্যাপারটা? আমি কিন্তু অলরেডি কিন্তু এই জিনিসগুলো লেখাইছি। অর্থাৎ তুমি অ্যালকেনের মধ্যে যতগুলো সদস্য আছে, এখানে যদিও 10 পর্যন্ত দেওয়া আছে, সেই 10 পর্যন্ত তুমি জেনেছো। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এরপরে আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি জানা লাগবে এবং এই অ্যালকেন ভৌত এবং রাসায়নিক ধর্মসমূহ জানা লাগবে। তাহলে আমি আরেকবার কথাটা বলতেছি, প্রত্যেকটা যৌগের ক্ষেত্রেই বা প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। এর মধ্যে প্রথম জানবো কি, ওই যৌগটা আসলে, ওই সমগোত্রীয় শ্রেণীর জিনিসটা আসলেই কি। যেমন অ্যালকেন আসলেই কি। সেকেন্ডলি আমরা জানবো হচ্ছে কি ওর প্রস্তুতি প্রণালী, অর্থাৎ সেকেন্ডলি জানবো আমরা হচ্ছে ওটা কিভাবে নামকরণ করে। তো নামকরণ তো আমি পর্ব আগেই শেষ করে ফেলেছি, তাহলে সেকেন্ড হচ্ছে নামকরণ জানবো। থার্ড হচ্ছে কি জানবো, ওর প্রস্তুতি প্রণালী জানবো। আর ফোর্থ হচ্ছে ভৌত এবং রাসায়নিক ধর্ম জানবো। তাহলে এই 4টা স্টেপে আমি প্রত্যেকটাকে জানবো, প্রত্যেকটা। এখানে যতগুলো আছে, কতগুলো আছে এখানে বলো তো? আমরা ওই সমগোত্রীয় শ্রেণীর মধ্যে কতগুলো পেয়েছিলাম? আমরা 8-9টা পেয়েছিলাম নাকি? নাকি 6-7টা পেয়েছিলাম। তাহলে আমরা 6-7টা পর্যন্ত আমরা পেতে পারি, কারণ যে অ্যালকাইল মূলক দিয়ে হচ্ছে আমাদের 7টা আছে টোটাল। আচ্ছা, এখন তাহলে বিষয় হচ্ছে আমি তোমাকে বলতেছি, তাহলে এরকম করে তোমাকে প্রত্যেকটার ক্ষেত্রে এই বিষয়গুলো এইভাবে জানতে হবে। বোঝা গেল? এবং তোমাকে প্র্যাকটিস করতে হবে এইভাবে যে মানে বেস্ট যারা হচ্ছে ভালোভাবে এই অধ্যায় শিখতে চাও তাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে প্রথমে তুমি অ্যালকেন সম্পর্কে যা জানার জেনে নাও। জেনে নিয়ে তুমি একটা খাতা কলম নাও, লিখতে শুরু করো। তুমি কি কি জানো লিখতে শুরু করো।
অ্যালকেন সম্পর্কে আমি যা জানি সেটা লিখলাম, তারপরে আমরা অ্যালকেনের প্রস্তুতিটা লিখলাম, কিভাবে প্রস্তুত করা যায় লিখলাম, তারপরে আমরা রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম লিখলাম, তাইলে আমাদের অ্যালকেন সম্পর্কে জানা হয়ে গেল। তাহলে এইভাবে করে তুমি যদি জানো তাইলে কিন্তু ভাইয়া পসিবল এই অধ্যায়ে ভালো করা, না হলে কিন্তু এখানে ঝামেলা হবে। এবং বিশেষ করে এই অধ্যায়ের যে প্রস্তুতি প্রণালীগুলো আছে এইগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট। মানে এইখানে হচ্ছে আমরা বলতে পারি এই প্রস্তুতি প্রণালীগুলো হচ্ছে আসলে আমাদের ভিভিআই, হ্যাঁ, এই প্রস্তুতি প্রণালী, প্রত্যেকটার প্রস্তুতি প্রণালী, যে 6টার প্রস্তুতি প্রণালী আছে, এটা কি করবা তা জানি না, এটা অন্তস্থ কণ্ঠস্থ যা মন সেটা করে দিবা। একদম মনে করো যে তোমার ভেতরে এমনভাবে গেঁথে থাকবে যাতে যখন যেটা তোমার সামনে আসবে তুমি বুঝতে পারো যে এটা কোনটার কি প্রস্তুতি প্রণালী, কেমনে কি হয়েছে। তবে এই ক্ষেত্রে তোমাকে ইনপুট হিসেবে গ্রহণ করতে হবে অল্প অল্প করে, হ্যাঁ, বেশি গ্রহণ করলে কিন্তু তুমি একদিনেই হচ্ছে সব কিছু গুলাই ফেলতে পারো। যদিও আমি আজকে এই অ্যালকেনই পড়াবো, কিন্তু অ্যালকেনের এই ক্লাসটাই কত বড় হয় সেটা একটু দেখো। তো এখন এইখানে আমরা যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে, তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝে গেছো। আচ্ছা, অ্যালকেনে আমি এখানে অ্যালকাইল মূলক আছে, বাট আমি অ্যালকাইল মূলকটাতে আগেই যাচ্ছি না, আমি আগে হচ্ছে অ্যালকেনটা শেষ করে আসি। তো এখন আমরা আসবো হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি। তাহলে প্রথমে আমাকে প্রস্তুতিটা পড়তে হবে কিভাবে, আমাকে আগে প্রস্তুতিটা পড়তে হবে এবং কিছু তথ্য আমাকে কিন্তু মনে রাখতে হবে। কি তথ্য ভাইয়া? প্রথমেই কিন্তু তুমি পড়েছো এই অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। কি বলা হয় বলো তো? আল্লাহ, আবার কি আজকে সমস্যা সৃষ্টি হলো? সবাই সবাই একটু কথা বলতে হবে। আচ্ছা, সবাই ক্লিয়ার তো নাকি? আচ্ছা, ও আচ্ছা, তোমার তাইলে নেটে হয়তো তোমার সমস্যা হইতে পারে। আচ্ছা, তোমার নেটে হচ্ছে হয়তো সমস্যা হতে পারে, নেট একটু ঠিক করে নাও তাইলে হবে। আচ্ছা, ওকে। তো আমরা এবার আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা কি করব, আমরা অ্যালকেন প্রস্তুতিটা জানবো। তো অ্যালকেনকে কিভাবে প্রস্তুত করা যায়, যদিও আমাদের এখানে আসলে যে প্রসেসগুলো দেওয়া আছে এটা বাদেও আমি দুই একটা প্রসেস লিখে দিব, সেইগুলোও তোমরা একটু করার চেষ্টা করবা, কারণ ওইগুলো আমাদের বিক্রিয়ার মধ্যে লাগবে, হ্যাঁ। আচ্ছা, ওকে। তো আমরা অ্যালকেন প্রস্তুতি তাহলে অ্যালকেন প্রস্তুতি আমরা আসলে কিভাবে করতে পারি। তো প্রথম কথা হচ্ছে এখানে আমাদের, তুমি এইভাবে করে এটা লিস্ট করে নিতে পারো। ফার্স্ট হচ্ছে আমরা কিভাবে তৈরি করতে পারি অ্যালকেনকে, হ্যাঁ। তো এখন তুমি মনে করো যে চিন্তা করলে এইভাবে যে অ্যালকেনের প্রস্তুতি, তাইলে অ্যালকেনের প্রস্তুতি। এখন প্রশ্ন হচ্ছে ভাই অ্যালকেনের প্রস্তুতি কিভাবে করা যায়। ফার্স্ট কাজ হচ্ছে আমি কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি করতে পারবো। কার্বন ডাইঅক্সাইড থেকে কি তৈরি করা যাবে? অ্যালকেন প্রস্তুত করা যাবে। আচ্ছা, ওকে, ঠিক আছে ভাইয়া। সেকেন্ড যে কথাটা সেটা হচ্ছে অ্যালকিন অ্যালকিন অ্যালকিনের সাধারণ সংকেত কি? CnH2n। আচ্ছা, CnH2n শুধু। এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন থেকে। আচ্ছা, এই লুবা বলো তো অ্যালকাইনের সাধারণ সংকেত কি? CnH2n -2। ওকে। তো এখন তাহলে এখানে একটা বিষয় হচ্ছে আমরা এটা পেয়ে গেলাম। আরেকটা হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে ডিকার্বক্সিলেশন পদ্ধতি, হ্যাঁ।
ডিকার্বক্সিলেশন পদ্ধতি, আরো একটা আছে হচ্ছে এটাকে আমরা উডস বিক্রিয়া বলতে পারি। হ্যাঁ, উডস বিক্রিয়া, যদিও এই জিনিসটা তোমাদের বইতে আলোচনা করা নেই, বাট এটা আমাদের অনেক ক্ষেত্রে লাগবে, এই জন্য আমি এখানে এটাকে স্টার্ট দিয়ে রাখলাম, যাতে এই জিনিসটা আসলে তোমাদের বইয়ে আলোচনা করার নেই, আমরা আলোচনা করে দিব। আচ্ছা, তো এই যে আমাদের তিনটা প্রসেস আমরা দেখলাম, একটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড থেকে, অ্যালকেন থেকে, অ্যালকাইন থেকে ডিকার্বক্সিলেশন পদ্ধতি ব্যবহার করে, আর হচ্ছে উডস বিক্রিয়ার মাধ্যমে। তো দেখো আমাদের এই প্রসেসগুলো কিন্তু এইখানে উল্লেখ করেছে। তাহলে প্রথমেই উল্লেখ করেছে এই যে কি থেকে, কার্বন ডাইঅক্সাইড থেকে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কি থেকে, অ্যালকিন এবং অ্যালকাইন থেকে। থার্ড হচ্ছে কি, ডিকার্বক্সিলেশন প্রসেস থেকে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের তিনটা প্রসেস দেওয়া আছে। আমরা আরেকটা প্রসেস এক্সট্রা করে শিখবো, যেটার নাম আমরা বললাম হচ্ছে উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া, ওকে। আচ্ছা, এখন এই যে আমাদের আমরা চারটা প্রসেসের কথা বললাম, তো তোমার প্রথমেই কিন্তু একটা বিষয় তোমার এখানে কিন্তু আসবে। তুমি একটু আগেই কিন্তু পড়ছো, অ্যালকিন কিন্তু এরা কি রাসায়নিকভাবে কি নিষ্ক্রিয়, রাসায়নিকভাবে কিন্তু এরা নিষ্ক্রিয়। ওকে, তো এই জিনিসটা তোমার মাথার মধ্যে কিন্তু থাকা লাগবে। আচ্ছা, এখন আমি এটার প্রস্তুতি কিভাবে করতে পারি, তাহলে প্রথমে কার্বন ডাইঅক্সাইড থেকে করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে তোমার মাথার মধ্যে কিন্তু এই জিনিসগুলোও কিন্তু একটু কাজ করাইতে হবে, যে ভাইয়া আচ্ছা অ্যালকেন তৈরি করতে হলে তো আমার দুইটা জিনিস লাগে। কি লাগে? CnH2n+2, মানে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে আমাদের কার্বন আর একটা হচ্ছে হাইড্রোজেন। এই সবাই কি বুঝছো এটা? কি লাগে বলো তো? কার্বন আর হাইড্রোজেন লাগে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি যেহেতু কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি করব, তাহলে আমার মাথার মধ্যে কিন্তু একটা সেটআপ আসতে হবে। ভাইয়া এখানে তো কার্বন আছে, ঠিক আছে, আমি তো বুঝতেছি এখানে কার্বন আছে। আচ্ছা, এখন কার্বন তো আছে, এখন তাহলে আরেকটা জিনিস তো লাগবে, হাইড্রোজেন। তাহলে এই হাইড্রোজেন কোথা থেকে পাবো? ওকে, তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের সাথে তাহলে আমি কি কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত করলেই হয়ে যাবে ভাইয়া? কার্বন ডাইঅক্সাইডের সাথে কি হাইড্রোজেন যুক্ত করলেই হয়ে যাবে এটা? আচ্ছা, তাহলে তখন আমার কিন্তু এই যে এরকম চিন্তা মাথার মধ্যে কিন্তু নিয়ে তারপরে আমাকে কিন্তু আগাইতে হবে। তো আমরা ফার্স্টেরটাই আমরা দেখতেছি। তো প্রথমটাই আমাদের যে বিষয়টা বলতেছে একটু খেয়াল করো, বলতেছে এই যে কার্বন ডাইঅক্সাইড কি বলা হচ্ছে এখানে, বলা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের সাথে কি দিব? এই যে হাইড্রোজেন দিবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন হাইড্রোজেন দিব? কারণ কার্বন ডাইঅক্সাইড এখানে কার্বন আছে আর একটা জিনিস দরকার, সেটা হাইড্রোজেন। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া দিয়ে দিব। ওকে, এই দুইটা বিক্রিয়া দিতে হবে। এখন আমি এই দুইটা বিক্রিয়া তো দিলাম, ঠিক আছে, মনে করো যে এখানে আমি বিক্রিয়াটা দিয়ে দিলাম, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের সাথে আমি কি দিয়ে দিলাম? হাইড্রোজেনের বিক্রিয়া দিলাম। হ্যাঁ, তাহলে এখন কি হবে? এখন বিষয়টা যেটা হবে সেটা হচ্ছে এই কার্বন, এই যে কার্বনের এই সিটা, এটা চলে আসবে কি এইখানে। তো এখন এখানে এসে আসলে কি তৈরি করবে? এখানে তৈরি করবে হচ্ছে মিথেন তৈরি করবে। মিথেন প্লাস কি তৈরি হবে বলো? মিথেন প্লাস পানি তৈরি হবে। অনেকেই এখানে কনফিউজ হবে, ভাইয়া এখানে তো হাইড্রোজেন অনেক হয়ে গেছে, আপনি তো এখানে হাইড্রোজেন এতগুলো দেননি, এখানে জাস্ট সমতা করলেই এখানে ঘটনাটা ঘটে যাবে। তাহলে এটাকে আমি যদি এদিকে সরিয়ে দিয়ে এখানে একটা সমতা করে দিই, সমতা করলে এখানে কত দিতে হবে বলো? 3, 3 দুগুণে 6, এখানেও আমাদের 3 দুগুণে 6, 3 এই যে 2 4 2 6। আর এখানে ও আচ্ছা আচ্ছা, এখানে তাহলে একটা ঝামেলা আছে। কি ঝামেলা আছে বলো তো? অক্সিজেন কিন্তু মিলতেছে না। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আমরা তাহলে কি করতে পারি? আমরা এখানে একটা কাজ করতে পারি, অক্সিজেন এখানে দুইটা আছে, তাহলে এখানেও 2 বানাই দিই। এখানে 2 বানাই দিলাম। হ্যাঁ, 2 বানাই দিলাম। তাহলে 2টা হয়ে গেল, হাইড্রোজেন হয়ে গেল 4টা। এই 4টা কয়টা? 8টা। তাহলে 8টা যদি হয় তাহলে এখানে 4 বসাইলেই আমাদের কি হয়ে যাবে? 8টা হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছো? মানে সমতা করে দিলাম আর কি। এটুকু কে বোঝা নাই বলো তো?
এখন অনেকে বলতে পারে যে ভাইয়া কেমনে হইলো, আমি তো বুঝতে পারলাম না। আসলে বিষয়টা হচ্ছে কেমিস্ট্রি বিষয়টা হচ্ছে এরকম, তোমাকে বিক্রিয়াটা করার পরে ওই বিক্রিয়া করার পরে আসলে বিক্রিয়াটা লিখে দেয়। এটা তো আর অঙ্ক না যে ভাইয়া এই এক লাইন আছে, এর পরের লাইন কেমনে হইলো আমাকে বুঝাই দেন। বিষয়টা কিন্তু এরকম না। কেমিস্ট্রি সবসময় তোমাকে মাথায় রাখতে হবে যে কেমিস্ট্রির বিক্রিয়া করা হয়, বিক্রিয়ার পরে যে প্রাপ্ত ফলাফল সেই প্রাপ্ত ফলাফলও লিখতে হয়। এখন এটা অনেক সময় যুক্তির ক্ষেত্রে মেলে, অনেক সময় মিলে না। বোঝা গেল? হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা প্রথমে আমরা কার্বন ডাই অক্সাইড থেকে বিষয়টা আমরা দেখে ফেললাম। হ্যাঁ, সবাই কি বুঝেছো? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমার এই যে বিক্রিয়াটা লিখলাম, এই বিক্রিয়াটা লেখা কি ঠিক আছে না নেই? বলো, ঠিক আছে নাকি ভুল আছে বলো। অনেকে বলতেছে ঠিক আছে। আসলে বিষয় হচ্ছে এই বিক্রিয়াটা কিন্তু ঠিক নেই। এখানে একটা বিষয় সবসময় মাথায় রাখবা যে বিক্রিয়ায়, হ্যাঁ, এখানে যে প্রভাবকটা কথা উল্লেখ করা থাকবে, হ্যাঁ, যে প্রভাবকটার কথা উল্লেখ করা থাকবে সেই প্রভাবকটা তোমাকে দিতেই হবে। যদি তুমি না দাও তাহলে ঘটনা কিন্তু ঘটবে না। হ্যাঁ, মানে বিক্রিয়াটা দেখাচ্ছে হচ্ছে না, এই জন্য তোমাকে প্রভাবকগুলো কিন্তু ম্যান্ডেটরি। এই জন্য তুমি কি করবা, এই যে এখানে নিকেল প্রভাবক বলেছে, নিকেল প্রভাবক, নিকেল দেওয়া লাগবে। হ্যাঁ, তাহলে এই নিকেলটা তুমি এখানে দিয়ে দাও। হ্যাঁ, শুধু নিকেল না কিন্তু, এই যে এখানে আরেকটা কি দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, এটা হচ্ছে কত, 250 ডিগ্রি সেলসিয়াস। এখন অনেকে বলতে পারে যে ভাইয়া এখন যদি আমি কোনোভাবে এই প্রভাবক মিস করি তাহলে আসলে কি হবে। স্কুলের স্যাররা 100% কেটে দিবে। কেন কেটে দিবে, এর পেছনে কারণ হচ্ছে তোমাকে এই জিনিসটা কেটে না দিলে তুমি তো আসলে শিখবা না। আমি যদি তোমার এই জিনিসটা তুমি না দিয়েও যদি তুমি হচ্ছে তোমাকে আমি মার্ক দিয়ে দিই, তাহলে তুমি এটা শিখবা না যে তুমি হচ্ছে ওইটা ভুল করবা, বারবার ভুল করে লিখে রাখবা। ঠিক আছে? তো এই জন্য তোমাকে অবশ্যই অবশ্যই এই জিনিসটার প্রতি সেন্সিটিভ থাকতে হবে। মাঝখানে যে প্রভাবকগুলো আছে এই প্রভাবক তোমাকে অবশ্যই দিতে হবে এবং মনে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই বিক্রিয়া যদি পরীক্ষাতে আসে তাহলে আমি লিখবো কিভাবে? তাহলে লেখার সময় তোমাকে যে ওই সেম প্রসেসই অবলম্বন করতে হবে। তুমি কি করবা, এইখান থেকে দেখে হুবহু মুখস্থ করে ফেলবা না যে ভাইয়া আমি মুখস্থ করে ফেললাম, যা আছে হুবহু মুখস্থ করে ফেললাম, পরে আমি লিখতে পারছি না। না, বিষয়টা এরকম না। তোমাকে কি করতে হবে, এই বিক্রিয়াটা লিখতে পারতে হবে। তুমি লিখতে পারলা, পারার পরে এবার তুমি বলো, কি বলবা, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করে, মিথেন ও পানি তৈরি করে। এই হচ্ছে আমাদের ঘটনা। এটা লিখলা, লিখার পরে তুমি এই বিক্রিয়াটা লিখে দিলা। বোঝা গেল কথাটা? কে কে বোঝা নাই বলো। হ্যাঁ, এরকম বিক্রিয়া আমরা আরো কয়েকটা দেখাবো বলতে, এটা হচ্ছে আমাদের একটাই মাত্র হচ্ছে তোমার অ্যালকেন প্রস্তুতির একটা প্রসেস আমরা দেখালাম। আমরা আরো প্রসেস দেখাবো। এই প্রসেসটা হচ্ছে কি, যদি তুমি কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত করে এই প্রসেসগুলো দাও তাহলে সবসময় তুমি ওখান থেকে কি পাবা, মিথেন পাবা। কি পাবা বলো তো, মিথেন পাবা। সবাই কি বুঝতে পেরেছো? এই সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে। তো এখন এখানে কিন্তু আমরা এইসব প্রসেস থেকেও কিন্তু বিভিন্ন ধরনের চিন্তা ধারা কিন্তু আনা যায়। শুধু পড়লেই কিন্তু হবে না, তোমাকে বাস্তবতার সাথে মিল রেখে চিন্তায় মানে চিন্তা করতে শিখতে হবে। কিভাবে ভাইয়া? আচ্ছা, প্রথমেই দেখো এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তাই না? আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড আমাদের জন্য ক্ষতিকর নাকি হচ্ছে আমাদের জন্য লাভজনক বলো তো? ক্ষতিকর নাকি লাভজনক? অবশ্যই এটা আমাদের জন্য ক্ষতিকর। কেন ক্ষতিকর? কারণ এটা এটা থাকার কারণে আমাদের পরিবেশের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আর পরিবেশের তাপমাত্রা বেড়ে গেলে আমাদের যে ওজোন স্তর আছে ওটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওখান থেকে ক্ষতিকর রশ্মিগুলো আমাদের পৃথিবীতে চলে আসতেছে। ফলে আমাদের মনে করো যে ত্বকে এইগুলো পড়ে পড়ে দেখাচ্ছে যে ক্যান্সার কোষের সৃষ্টি হচ্ছে, এই ক্যান্সার থেকে মানুষ মারা যাচ্ছে। অথবা এই পানির যে হচ্ছে মানে এই টেম্পারেচার বাড়ার কারণে পানির উচ্চতার যে লেভেল সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর এই যে উচ্চতার লেভেল যদি চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু একটা নিম্ন অঞ্চল দেখা যাচ্ছে ডুবে যাবে। এই ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হবে। এই জিনিসটাকে আমরা আসলে বলে থাকি গ্লোবাল ওয়ার্মিং। এটার কারণে আমাদের কি হয়, বৈশ্বিক উষ্ণায়নের সৃষ্টি হয়। এটা কিন্তু আমাদের একটা ঝামেলাযুক্ত ব্যাপার। তো এইখানে একটা বিষয় হচ্ছে এই, তাহলে এখন আমাদের যে বিষয় সেটা হচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইড, তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের
নিঃসরণটা কমাইতে হবে। নিঃসরণটা কি করতে হবে? কমাইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা হয়তো শুনেছো কিনা জানি না, ডক্টর ইউনূসের হচ্ছে 3-0 হচ্ছে একটা প্রজেক্ট চলতেছে, হ্যাঁ 3-0। এই 3-0 মানে কি? তো ওর মধ্যে একটা কিন্তু আছে এই যে আমাদের হচ্ছে কার্বন ইমিশন, এটা 0%-এ নিয়ে আসতে হবে। ওকে, কার্বন ইমিশন, এই যে কার্বন ইমিশন এটা কিন্তু কমাইতে হবে। এটা না কমাইলে বিশ্ব আসলে ভালো থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই কার্বনকে তাহলে এখন কি করা যায়? দেখছো এখান থেকে কি ঘটনা ঘটতেছে? এই কার্বনকে হাইড্রোজেনের সাথে ব্যবহার করে দেখো আমরা এখান থেকে একটা জ্বালানি উৎপাদন করে ফেলতে পারছি, তাই না? মিথেন তো একটা জ্বালানি না? মিথেন একটা জ্বালানি, কারণ আমরা প্রথমেই কিন্তু পড়ে আসছি যে আমাদের প্রাকৃতিক গ্যাসে কত পার্সেন্ট মিথেন থাকে, কে বলতে পারবা? 99.99%। এটা কি থাকে? মিথেন থাকে। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বলতেছি আর কি, হ্যাঁ এটা মিথেন থাকে। আর অন্য ক্ষেত্রে কি থাকে? 80%। 80% থাকে। ওকে, 80% থাকে হচ্ছে মিথেন অন্য ক্ষেত্রে আর কি, অন্য দেশের ক্ষেত্রে বলতেছি। এই সবাই কি বুঝতে পেরেছো? সেকেন্ডটাই আমরা আসি। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কি বলেছিলাম, আমরা এখান থেকে কিন্তু বলছিলাম বিষয়টা খেয়াল করবা। এই যে এখানে প্রথমটা তো অলরেডি বলে ফেলেছি, এবার সেকেন্ডটা আমাদের কি আসতেছে? সেকেন্ডটা হচ্ছে অ্যালকিন। এই অ্যালকিন নিতে হবে, অ্যালকেন নিতে হবে, এই দুটা থেকে তৈরি করতে হবে। তাহলে আমরা কি করব? দেখো এখানে একটা আমরা তৈরি করে ফেলি। কিভাবে করব বিষয়টা খেয়াল করবা। প্রথমে আমি একটা অ্যালকিন নিব। এখন অনেকে এটা লিখতেই পারে না, কিন্তু এটা খুবই বিপজ্জনক একটা ব্যাপার। এটা তোমাকে মানে ওই তাড়াহুড়া করা যাবে না। শেখার প্রসেসটা খুবই স্লো, শেখার প্রসেসটা স্লো। তারপরে শিখে যাওয়ার পরে তুমি ফাস্টলি আগাইতে পারবা, কিন্তু তোমার শেখার প্রসেসটা স্লো হওয়া লাগবে। আচ্ছা এখানে দেখো বিষয় হচ্ছে, মনে করো আমি এরকম করে দিলাম, আবদুল্লাপুরের কথা বলবে। আচ্ছা হোক, দিক, সমস্যা নেই। আচ্ছা ওকে, সবাই এদিকে খেয়াল করো। দেখো আমি এই যে যে সিএন এইচ টু এন, হ্যাঁ এই সিএন এইচ টু এন এটা কি বলছিলাম মনে আছে তো? এই কার কার মনে নেই? অ্যালকিনের সাধারণ সংকেত। আর এইটাকে যদি আমি বলি তাহলে এটা কি হবে? অ্যালকাইনের সাধারণ সংকেত, তাই না? আচ্ছা এখন আমার মাথার মধ্যে প্রথম চিন্তা আসবে, আচ্ছা ঠিক আছে ভাই এখানে তাহলে তো আমি বুঝতে পারছি, তাহলে এখানে আমি আসলে দুইটা সদস্য দিয়ে দিই, এখানে দুই বসায় দিই। তাহলে এখানে আমি দুই বসায় দিলাম। ভাই দুই বসালে এখানে কত হবে বলো তো? কত হবে? এখানে 4 হবে, তাই তো? আচ্ছা এখন এই জিনিসটাকেই আমি তোমাকে বলছিলাম, এই জিনিসটাকেও কিন্তু কিভাবে লেখা যায় মনে আছে? এই জিনিসটাকে আরেকটা ফরম্যাটে লেখা যায় কিভাবে? যে কার্বন কয়টা আছে বলো তো? কার্বন কয়টা আছে? কার্বন দুইটা আছে। আচ্ছা বলো তো কার্বন দুইটার মধ্যে কি বন্ধন থাকবে? এই অ্যালকিন মানে কি বন্ধন? দ্বিবন্ধন। তাহলে এখানে আমরা দ্বিবন্ধন দিয়ে দিলাম। ওকে, দ্বিবন্ধন দেওয়ার পরে এখন আমি হাইড্রোজেন দিব। আচ্ছা বলো তো এই কার্বনে কয়টা হাত ফাঁকা আছে? দুইটা। তাহলে এখানে দুই দিয়ে দিলাম। ওকে ওকে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে এর কয়টা ফাঁকা আছে? দুইটা, লিখে দিলাম। অনেকে এটাকে এটা নিয়ে দ্বিমত করে, ভাইয়া আপনি তো উল্টা করে লিখলেন, এটা উল্টা করে লেখাটা তো ঠিক না। আসলেই ভাইয়া কেমিস্ট্রিতে এটাই আসলে কিন্তু ঠিক। আর প্রশ্ন হচ্ছে যে কেন ঠিক? কারণ হচ্ছে কেমিস্ট্রিতে সবসময় যার সাথে যার বন্ধন তৈরি হয়েছে, মানে যার সাথে যার বন্ধন তৈরি হয়েছে, ভালো করে মনোযোগ দিবা কিন্তু, যার সাথে যার বন্ধন তৈরি হয়েছে সেটাকে সবসময়
একদিকে রাখতে হয়। ওকে, এইটা বেস্ট প্র্যাকটিস। যদি তুমি এটা না করো সমস্যা নেই, বাট এই প্র্যাকটিসটা সবচেয়ে বেস্ট। আমি বোঝাতে পারছি কি? কেউ যদি এইভাবে লেখে তাইলে আসলে বিষয়টা ঝামেলা হয়ে যাবে এমন না। ঠিক আছে, এটাও তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। এটা অথবা এটা একই কথা। কেউ কে বোঝো নাই বলো তো? এই বোঝো নাই কে কে? কথা বলে না। সবাই কি বুঝেছো? মেয়েরা মনে হচ্ছে কিছুই বুঝতেছে না। এই মেয়েরা সবাই বুঝছো তো? এই রুহি বোঝা যায়? জি স্যার, বুঝতে পারছি। এই মেবিন বুঝতে পারছো তো? জি ভাইয়া। আচ্ছা ওকে। আচ্ছা এখানে একটু ভালো করে খেয়াল করবা। এবার তুমি একটু ভালো করে মনোযোগ দিবা, হ্যাঁ? দেখো তো, এই তিনটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? এটার মধ্যে কোনো না ভাইয়া। এইটা যে জিনিস, এটাও ওই সেম ঘটনা, এটাও ওই সেম জিনিস। এখন ঘটনা হচ্ছে, বিক্রিয়া করার ক্ষেত্রে তুমি প্রথম থেকে তুমি একটা কাজ করবা। প্রথম থেকে সবসময় তুমি মাথায় নিবা যে এই গাঠনিক ফরম্যাটে বিক্রিয়া করে তুমি প্রথমত শিখবা। কারণ কি? কারণ তুমি গাঠনিক ফরম্যাটে বিক্রিয়া করলেই তুমি বিক্রিয়ার একদম আদ্যপান্ত বুঝতে পারবা যে আসলে ভেতরে কি কাহিনী ঘটতেছে, কেমনে কি ঘটতেছে। তারপরে তুমি বইয়ের সাথে মিলাবা যে আসলে কেমনে হইল, কি হইল। আচ্ছা এখন তোমাকে আমি একটা প্রশ্ন করি, দেখো এখানে এর সাথে আমি এর সাথে কি যুক্ত করব। এখন এখানে যে বিষয়টা আমাদের হয় সেটা হচ্ছে, আমরা সাধারণত বলে থাকি যে অ্যালকিন এবং অ্যালকাইন, অ্যালকিন এবং অ্যালকাইন ভালো করে খেয়াল করবা কিন্তু। এখানে কিন্তু আমরা সাধারণত বলে থাকি যে অ্যালকেনে কিন্তু একটা বন্ধন, অ্যালকিনে দুইটা বন্ধন, অ্যালকাইনে তিনটা বন্ধন। অ্যালকেনে হাইড্রোজেনের সংখ্যা সবচেয়ে বেশি থাকে। অ্যালকেনে হাইড্রোজেনের সংখ্যা সবচেয়ে বেশি থাকে। তুমি যদি বুঝতে না পারো তাহলে এই জিনিসটার দিকে তাকাও। CnH2n প্লাস টু, এই যে প্লাস টু মানে হচ্ছে এর হাইড্রোজেন সংখ্যা এর এর সাথে আরো দুইটা যোগ করলে যা হবে সেটা। আর এর ক্ষেত্রে হাইড্রোজেন সংখ্যা দুইটা কম, এর ক্ষেত্রে আরো দুইটা কম। আচ্ছা তাহলে তোমার মাথার মধ্যে প্রশ্ন আসতেছে না, এই অ্যালকেন বানাতে হলে তাহলে ভাইয়া এখানে যেহেতু দুইটা বেশি ছিল তাহলে এর সাথে দুইটা যোগ করে দিব। আবার এইটা যেহেতু দুইটা দুইটা চারটা কম ছিল তাহলে এর সাথে আরো চারটা যোগ করে দিব। কথা কি বুঝতে পারছো কিনা? আমি হয়তো জি বোঝা ভাইয়া। আমি হয়তো বোঝাতে পারলাম কিনা জানি না। ভাইয়া এভাবে চারটা করে যোগ করে দিলেই কি অ্যালকেন হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, একটু আমি জাস্ট বলি, দেখো এই যে এইখানে আমি জাস্ট এইখানে বললাম যে এটা হচ্ছে C2, এইচ হচ্ছে 6, দুই কার্বন দিয়ে এটা হইলো। এখন এটা অ্যালকেন। এখন এইটার ক্ষেত্রে কি ঘটলো? এটার ক্ষেত্রে C2H4। আচ্ছা বলো তো এখানে আসলে পার্থক্য কিসে হইলো? বলো তো পার্থক্য কিসে? হাইড্রোজেনের সংখ্যা। হাইড্রোজেনের সংখ্যা। তাহলে এইটা থেকে আমি যদি এইটা থেকে যদি এটা যেতে চাই তাহলে কি করব? দুইটা হাইড্রোজেন যোগ করব। দুইটা হাইড্রোজেন যোগ করব। আবার সেম ওয়েতে যদি আমি এখানে 2 লিখি, এখানে 2 লিখি, তাহলে এখানেও আবার দুইটা কম আছে। তাহলে এখান থেকে আমি এখানেও যেতে পারবো, আবার এখান থেকে আমি এখানেও যেতে পারবো। কথা কি বুঝতে পারছো কিনা? এই সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। কি বুঝতে পারলো আল্লাহ জানে। তারপরেও আমি চেষ্টা করতেছি। দেখো এখন দেখো এর পরের টুকু, এখানে আমি এবার হাইড্রোজেনটা দিয়ে দিলাম। হাইড্রোজেন মানে H2, H2 মানে কি এরকম করে লিখতে পারি কিনা? এই পারি কিনা বলো তো? জি ভাইয়া। আচ্ছা এইবার তুমি একটা বিষয় মাথায় নিবা, খুব সুন্দরভাবে মাথায় নাও। এখানে বিষয়টা হচ্ছে, ভাই আমি কিন্তু একটা কথা বলছিলাম তোমাদের, সেটা হচ্ছে অ্যালকেন কিন্তু প্যারাফিন। অ্যালকেন কিন্তু প্যারাফিন মানে অ্যালকেন হচ্ছে আসক্তিহীন, মানে অভিক্রিয়া করতে চায় না। বাট ভাই এখানে একটা বিষয় তুমি কিন্তু খেয়াল রাখবা, এটা কিন্তু অ্যালকেন না। এটা কি অ্যালকেন? না, অ্যালকেন না। এটা কিন্তু অ্যালকেন না। আচ্ছা সরি, এটাকে একটু কপি। আচ্ছা ওকে, এখানে আমি নিয়ে চলে গেলাম। হ্যাঁ, এইখানে মনে করো এটা আছে, এইখানে আছে।
তৈরি হইলো। হ্যাঁ, এন্ড প্রশ্ন হচ্ছে তাহলে ভাই এখানে কি ঘটনা ঘটবে, মানে এখানে আসলে এটা যে ছিল এর সাথে এটা কেমনে যুক্ত হবে। আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, এই দ্বিবন্ধনের মধ্যে কি কাহিনী বলছিলাম মনে আছে? একটা পাই আর একটা সিগমা। একটা পাই আর একটা সিগমা। আচ্ছা পাইটা শক্তিশালী নাকি সিগমা শক্তিশালী বলো? সিগমা ছিল। সিগমা শক্তিশালী, তাহলে পাইটা দুর্বল। তার মানে পাই কিন্তু খুব সহজেই কি হবে, ভেঙে যাবে। আচ্ছা বলো তো এমনি এমনি ভাঙবে? এম- না ভাইয়া। এমনি এমনি তো ভাঙবে না, তাহলে কি দিতে হবে? ভাঙতে হলে কি দিতে হবে বলো? বন্ধন ভাঙতে হলে কি দিতে হয়? শক্তি দিতে হয়। শক্তি মানে কি, তাপ। আকারে আমি শক্তি দিব। তাহলে এইখানে আমাকে কি করতে হবে, তাপ প্রদান করতে হবে। তাহলে এইখানে আমি অবশ্যই কি দিয়ে দিব, এইখানে আমি হচ্ছে তাপ প্রদান করে দিব। এখানে আমি তাপ প্রদান করব কত, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে দিব। কথা কি বুঝতে পেরেছো? যদি দিই তাহলে কি হবে, এখানকার যে পাই বন্ধনটা আছে, পাই বন্ধন বললো ঠিক আছে, তাহলে আমি ভেঙে চলে গেলাম। আচ্ছা এখন একটা বন্ধন ভাঙলে তোমাদের মনে থাকার কথা, আমি কিন্তু একটা কথা বলছিলাম যে এই বন্ধনটা যখন গড়ছিল এ একটা ইলেকট্রন দিয়েছিল এখানে, আর এ একটা দিয়েছিল, তো ওরটা বোঝানোর জন্য আমি ক্রস দিয়ে বোঝালাম। হ্যাঁ, ক্রস দিয়ে। তাহলে একটা এই যে বন্ধন তৈরি হয়েছিল, তো যখন এই বন্ধনটা ভেঙে যাবে তখন এই ইলেকট্রন এ নিয়ে নিবে না, এই নিবে কিনা, আর এই ইলেকট্রন এ নিয়ে নিবে। এই সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে মনে করো নিয়ে নিল। এখন ঘটনা হচ্ছে এর এই যে এই ইলেকট্রন মানে কি, ইলেকট্রনকে আমরা কি বলি মনে আছে? এই যে একটা বন্ড বলি। এই যে এই ইলেকট্রন মানে কি, একটা বন্ড বলি। এরকম হইলো। এখন প্রশ্ন হচ্ছে দুইটা হাত ফাঁকা হইলো, একটা বন্ড ভাঙলো, দুইটা হাত ফাঁকা হইলো। এই বোঝো নাই কে কে বলো? বুঝছি ভাইয়া। এখন ঘটনা হচ্ছে যে তুমি এই যে এইখানকার এই বন্ধনটাও ভেঙে যাবে। তাহলে এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা এখানে যুক্ত হবে, আর একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে। কথা কি বুঝতে কারো অসুবিধা আছে? না না ভাইয়া। ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা এইবার তুমি যদি এই জিনিসটাকে একটু সহজ ফরম্যাটে লিখতে চাও, কেমনে ভাইয়া লিখবা? দেখো এইটা মানে আসলে কি, এইটা মানে আসলে কি, তো এই বিক্রিয়াগুলো লেখার সিস্টেমটা আসলে কি, সিস্টেমটা কি করবে, এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে? দুইটা। দুইটা। তাহলে কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আছে, আমি লিখে দিলাম। তারপরে আমি দ্বিবন্ধন দিলাম, এইখানে এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে? দুইটা। দুইটা দিয়ে দিলাম। আচ্ছা এবার আমাদের এখানে কি যুক্ত ছিল, এখানে হাইড্রোজেন যুক্ত ছিল। আচ্ছা ওকে দিলাম। মাঝখানে আমাদের কি ছিল, এখানে অবশ্যই আমাদের একটা জিনিস লাগবে, সেটা কি? নিকেল। 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা এখন এইখান থেকে কি হইলো, এটা কি হয়েছে দেখো, এই যে সিএইচ কি হয়েছে, সি কয়টা আছে, এইচ, হ্যাঁ সিএইচ 3, এই যে বন্ডটা, এবার সিএইচ 3। ওকে, এই জিনিসটাই বেস্ট প্র্যাকটিসটা কি মনে আছে তো? জি ভাইয়া। সি সি বন্ড দিয়ে দিব, আর এই পাশে তিনটা হাইড্রোজেন, এই পাশে তিনটা হাইড্রোজেন। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। কথা কি বুঝতে পেরেছো নাকি পারো নাই? পেরেছি জি ভাইয়া। ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা ওকে, তাহলে এই যে বিক্রিয়াটা লিখলাম, খুব কঠিন জিনিস, না। না ভাইয়া। হেভি কঠিন জিনিস। ভাইয়া সহজই লাগলো এখন। এখন সহজ লাগলো? জি ভাইয়া। তাহলে এখন সহজ লাগলে পরেও সহজ লাগবে, ঠিক আছে? আচ্ছা এখন তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এখন আমি আসি আরেকটা জিনিস নিব। এবার নিব হচ্ছে LCN H2n-2। ওকে, আচ্ছা এখন তুমি একটা জিনিস খেয়াল করো। তাহলে এখন কি হইল, এখানে একটা বিষয় তুমি লক্ষ্য করলে বুঝতে পারবা ভাইয়া। এখান থেকে আমি যদি প্রথম সদস্যর নাম লিখি তাহলে কি হবে বলো তো, C2H2 হবে নাকি, হবে কি না? হবে না, হবে না বলো? জি ভাইয়া, হবে। হবে। আচ্ছা এখন তুমি একটা বিষয় বলো, এখান থেকে যদি আমি এরকম বলতে চাই যে কার্বন দুইটা নিলাম, হ্যাঁ কার্বন দুইটা নিলাম, এর মাঝে কয়টা বন্ধন থাকবে ভাইয়া? তিনটা। তিনটা থাকবে। এখন বলো তো এই তিনটা থাকলে এই কার্বনের কয়টা হাত ফিল আপ হইছে? তিনটা হয়েছে। তাহলে আরেকটা বাকি আছে তাই না, দিয়ে দিলাম এখানে। এখন এইখানে দেওয়াটা বেস্ট নাকি এই পাশে দেওয়াটা বেস্ট, কে বলতে পারবা? ভাইয়া সামনে দেওয়াটাই বেস্ট। সামনে দেওয়াটাই বেস্ট। ভাইয়া আপনিই তো বললেন।
হ্যাঁ, সামনে দেওয়াটাই বেস্ট। কনফিডেন্স না পাইলে তো হবে না। আচ্ছা, এখন এইখান থেকে আমরা কি করব? হাইড্রোজেন যুক্ত করে দিব। কি যুক্ত করব? হাইড্রোজেন যুক্ত করব। ওকে, কি তৈরি হবে আমি জানি না। তাহলে আমি কি করব? ফার্স্টে ওইটাকে একটু সুন্দর করে এরকম করে লিখে নিব। এটা কিন্তু আমি বলতেছি যে তুমি সব সময় পরীক্ষার খাতায় এমন করে লেখো, এমন না। আমি চাচ্ছি যে তুমি বুঝে করো, তুমি বুঝে এই জিনিসটা শেখো। তাহলে তোমার কি হবে? তোমার কিন্তু কখনোই ভুল হওয়ার চান্স থাকবে না। ওকে, কিন্তু তুমি যদি না বুঝে করো তাহলে কিন্তু বিপদ। আচ্ছা, এখন দেখো আমি এই বিক্রিয়াটা করতে চাচ্ছি, তাহলে এখানেও আমাদের কি আছে? এই যে এই জিনিসটা আমরা সরি, কপি করে যে কিভাবে। আচ্ছা, ওকে, এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন কি ঘটনা ঘটবে একটু ভালো করে মনোযোগ দিবা সবাই। আচ্ছা, কার কার কি মনে হচ্ছে বলো, কি ঘটবে? কার কি মনে হয় বলো? ভাই ইথিন তৈরি হবে। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করো, এইখানে ত্রিবন্ধন আছে। তোমাদের মনে আছে যে ত্রিবন্ধন থাকলে ওর মধ্যে কি কি থাকে? তিনটা বন্ধন থাকলে এর মধ্যে কি থাকে? একটা বন্ধন থাকে স্ট্রং, অর্থাৎ একটা থাকে হচ্ছে সিগমা, মনে আছে? আর দুইটা থাকে কি? দুইটা থাকে হচ্ছে পাই। তাহলে একটা থাকে সিগমা আর দুইটা থাকে কি? পাই। তাহলে সিগমা বন্ধন শক্তিশালী না পাই শক্তিশালী, কে বলতে পারবা? সিগমা বন্ধন শক্তিশালী। সিগমা হচ্ছে শক্তিশালী। তাহলে এই নিচের এইটা মনে করো শক্তিশালী, এইটা ভাঙবে না। তাহলে ভাঙবে কোনটা? উপরের দুইটা, তাই তো নাকি? এই উপরের দুইটা কিন্তু ভাঙবে। কোন দুইটা ভাঙবে? এই উপরের দুইটা ভেঙে যাবে। তো উপরের দুইটা যদি ভাঙে তাহলে প্রথমটা ভাঙলে কি হবে? এই প্রথমটা যদি ভাঙে, দেখো এইটা যদি ভেঙে যায় তাহলে কি হবে? উপরে আমরা দুইটা হাত দিয়ে দিতে পারি, এটার একটা হাত ফাঁকা হবে, এটার একটা হাত ফাঁকা হবে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, সেম ওয়েতে নিচের এটা যদি ভেঙে ফেলি আমরা, তাহলে কি হবে? দুইটা ভেঙে গেল। হ্যাঁ, চারটা হাত ফাঁকা হবে। কিন্তু হাইড্রোজেন এখানে কয়টা আছে? দুইটা আছে। তাহলে এখানে আর দুইটা দিয়ে দিবা। ওকে, তাহলে দুই দুগুণই কত? চারটা। তাহলে এইখানে চারটা চলে আসলো। কথা কি বোঝো নাই নাকি বুঝছো বলো? তাহলে এইখানে এটা ছিল কি? এটা ছিল এই যে জিনিস, তাই তো? এর সাথে হাইড্রোজেন যুক্ত করেছি কয়টা? চারটা। এবার এখান থেকে কি তৈরি হবে? CH3 বন্ড CH3। কথা কি বুঝছো নাকি বোঝো নাই বলো? ভাই আবার একটু বুঝে দিবেন, এই যে ভাঙা ব্যাপার থেকে। ভাঙার ব্যাপারটা হচ্ছে এখানে দুইটা আছে কি? দুইটা কি আছে? দুইটা পাই। আর বন্ধন। তাহলে পাই মানে কি? দুর্বল, ভেঙে যাবে পাই আগে। তাহলে এখান থেকে কি হইলো? উপরেরটা নিচেরটা ভেঙে গেল। এখন উপরেরটা নিচেরটা বলে কথা না, যে কোনো দুইটা ভাঙবে। যে দুইটা দুর্বল সেই দুইটাই ভাঙবে। কথা কি বুঝেছো নাকি বোঝো নাই? কি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, এটা হইলো। হ্যাঁ, ওকে, ক্লিয়ার। এখন এই দুটো ভাঙলো, চারটা হাত ফাঁকা হইলো, চারটা হাতে চারটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেল। সিম্পল কথা। এটুকু বোঝো নাই কে কে বলো তো? এই মেয়েরা সবাই বুঝতে পারছো তো? কি ভাইয়া বুঝেছি। অনেকেই কোনো কথা নেই, চুপ করে আছে। কার কার বুঝতে অসুবিধা হইলো বলো? এই সবাই কি বুঝতে পারছো তো নাকি? জি ভাইয়া। হুম, আপন বুঝতে পারছো? হ্যাঁ, আরেকবার বোঝাবেন? নেট ছিল না, বুঝতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেটওয়ার্ক কি এলাকাতে ঝামেলা হচ্ছে নাকি? হ্যাঁ, কারেন্ট চলে গেছে। ও, মাঝে কারেন্ট চলে গিয়েছিল। জি ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, আবার আসছে নাকি? জি জি ভাই। আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু শেষ করতে হবে, না হলে আবার ঝামেলা। তো দেখো, এখানে আমরা ছিলাম। হ্যাঁ, তাহলে এইটুকু আশা করি সবাই বুঝছো নাকি বোঝো নাই?
তাহলে এইখানে আমরা দিন শেষে যেটা, হ্যাঁ বলো। এইচের আগে আবার যে ওইটা 2 দিলেন ওটা কেন দিলেন আবার একটু বলবেন? এইখানে এইচ এর আগে 2 দিলাম কারণ হচ্ছে এইটা একটা দুইটা ছিল, তো আমি এখানে বললাম এইটাই দুইটা আছে, এইখানেও দুইটা আছে, তাহলে দুই দুই কোণে কত হইলো, এইচ টু মনে করো এরকম আছে, এখন এর সামনে 2 দিলে কি হবে? 4টা হয়ে যাবে। কেন 4টা হবে? কারণ হচ্ছে এইটা দুইটা আছে আবার এইটা একটা আছে, এই দুইটা মিলে দুইটা, তাহলে এখানে দুইটা আর ওইখানে দুইটা, তাহলে টোটাল কয়টা? 4টা। কথা কি বুঝেছো? এই বুঝছো কিনা? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমাদের এইটা ছিল। এখন এটা আমরা দেখে ফেললাম, ঠিক আছে? এই বুঝছো কিনা? বুঝছি ভাইয়া। আচ্ছা, এবার আসি, দেখো তাহলে আমরা এই জিনিসটা কিন্তু বুঝে গেলাম, তাহলে বিক্রিয়া করার সময় সবসময় কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, ওকে? আচ্ছা, আরেকটা জিনিস আসতেছি, আরেকটা জিনিসের এবার আসি। তাহলে অলরেডি কিন্তু আমরা এইটা দেখে ফেলেছি, এই যে এইটা, এই যে এখানকার যে বিক্রিয়াটা দেখানো আছে, এই যে এখানে যে বিক্রিয়াটা দেখানো আছে, এটা কিন্তু অলরেডি দেখিয়ে ফেলেছি। সবাই কি বুঝছো এটা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই অধ্যায়ের মধ্যে আমরা বলতে পারি যদি 5 স্টার দেওয়ার মতো কোনো একটা জিনিস থাকে তাহলে এটাকেই দেওয়া যাবে। বুঝতে পেরেছো? এই সবাই কি বুঝতে পেরেছো কিনা? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো ডিকার্বক্সিলেশন মানে আসলে কি, তো বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আসলে কি ঘটনা ঘটতেছে বা কি ঘটনা ঘটে, তো আমরা এখানে সাধারণত বলে থাকি এরকম যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা বুঝতে হলে আমরা এরকম করে একটা জিনিস চিন্তা করতে পারি। মনে করো তোমার কাছে একটা জৈব অ্যাসিড আছে, ইথানোয়িক অ্যাসিড। তোমরা তো জানো ইথানোয়িক অ্যাসিডের সংকেত, এই ইথানোয়িক অ্যাসিডের সংকেত জানো তো, জি ভাইয়া। C3COOH। এখন এর কাছ থেকে যদি কোনোভাবে এই হাইড্রোজেনকে সরায় ফেলা যায়, তাহলে হাইড্রোজেনকে যখনই তুমি সরায় ফেলবা তখন কিন্তু এই জিনিসটা হয়ে, সরি, এই হাইড্রোজেনকে যখন তুমি সরাবা তখন কিন্তু কি ব্যাপার, হাইড্রোজেনকে যখন তুমি সরাই ফেলবা, সবাই মনোযোগ দিও কিন্তু এই জিনিসটা। আচ্ছা, দেখুন তুমি যখন হাইড্রোজেনকে সরাই ফেলবা তখন কিন্তু কি হয়, এই হাইড্রোজেন সরানোর কারণে এটা হচ্ছে মাইনাস হয় আর এটা হচ্ছে প্লাস হয়। কথা কি বুঝছো? তো এটা তো একটা অ্যাসিড, অ্যাসিড এই যে H+ আয়ন দান করে, আমরা জানি যে জলীয় দ্রবণে H+ আয়ন দান করলে সেটাই হচ্ছে অ্যাসিড হয়, তাহলে এটা অ্যাসিড ছিল, তাই না? এটা কিন্তু একটা অ্যাসিড ছিল, এই অ্যাসিডের নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এখন এইখানে কিন্তু খেয়াল করবা এর নাম ছিল ইথানোয়িক অ্যাসিড। এখন এইখানে যদি আমি সোডিয়াম যুক্ত করে দিই তখন এর নাম হয়ে যাবে হচ্ছে সোডিয়াম, আর এইটুকুর নাম হবে হচ্ছে ইথানয়েট, এর নাম হয়ে যাবে সোডিয়াম ইথানয়েট। তাহলে এই জিনিসটাকে যদি এইভাবে লিখতে চাই, C3COONA, ওকে, এর সাথে আমি কি দিব, এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েট, সোডিয়াম ইথানয়েট। এখন সোডিয়াম ইথানয়েটের সাথে আমরা এখানে একটা জিনিস দিব, যে জিনিসটার নাম হচ্ছে আমরা সোডা লাইম বলে থাকি। কি লাইম বলো তো? সোডা লাইম। তো সোডা লাইম জিনিসটা আসলে কি? সোডা লাইম, ক্যালসিয়াম অক্সাইড, এই যে এই জিনিসটা, ওকে। তাহলে আমি কি বললাম, আমি বললাম যে এটাকে বলা হবে হচ্ছে সোডা লাইম। সোডা লাইম আসলে আমরা বললাম সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের যে মিশ্রণ, এই মিশ্রণটা হওয়া লাগবে হচ্ছে শুষ্ক মিশ্রণ। হ্যাঁ, এই শুষ্ক মিশ্রণটাকে আমরা বলে থাকি হচ্ছে, এই মিশ্রণটাকে আমরা বলবো হচ্ছে সোডা লাইম। তাহলে যদি বলে যে সোডা লাইম কি, তাহলে বলবো যে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের যে শুষ্ক মিশ্রণ, এটাকে আমরা বলে থাকি সোডা লাইম। কথা কি বুঝেছো? জি ভাইয়া। এখন একটা বিষয় সবসময় মাথায় রাখবা, তুমি যখনই সোডা লাইম দিয়ে দিবা, আমার
কথা সবাই কি শুনতে পাও, বুঝতে পারো? জি ভাই। জি ভাইয়া। সোডা লাইম দিলে অপসারণ হবে, অপসারণ। অপসারণ হবে হচ্ছে অলওয়েজ, অলওয়েজ মনে রাখবা, এটা অলওয়েজ ঘটে। সোডিয়াম কার্বনেট, এই সোডিয়াম কার্বনেটটা অলওয়েজ কি হয়, অপসারণ হয়। যদি তুমি সোডা লাইম কোথাও দিয়ে দাও তাহলে ওখান থেকে সে কি করবে, সোডিয়াম কার্বনেটকে অপসারণ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া তাহলে তোমার এখন চিন্তাটা কি? চিন্তাটা হচ্ছে ভাইয়া তাহলে এখন বলেন আমার কাছে যে এইখান থেকে তাহলে কেমনে কি হবে। আচ্ছা এইখান থেকেও বিষয়টা তুমি একটু খেয়াল করবা, এইটা কিন্তু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবা। এইখানে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে এই যে সোডিয়াম আছে, এখানে সোডিয়াম দেখতে পাচ্ছ, এই যে সোডিয়াম, আর এইখানে যে সোডিয়াম, তাহলে এই সোডিয়াম সোডিয়াম মিলে কত হবে, এই যে সোডিয়াম 2, দুইটা সোডিয়াম, ঠিক আছে। আর এইখান থেকে একটা কার্বন নিবে, একটা কার্বন নিল, এই যে কার্বন, হ্যাঁ। আর কি আছে, তিনটা অক্সিজেন, তাহলে তিনটা অক্সিজেন কোথায়, এখানে দুটো অক্সিজেন আছে আর এখানে একটা অক্সিজেন আছে, তাহলে কি হচ্ছে বলো তো, হচ্ছে এরকম জিনিস। যে বিষয়টাকে আমি এরকম বলতে পারি যে এইখান থেকে শুরু করে এই অংশটুকু পর্যন্ত ওই সোডা লাইম দেওয়ার কারণে এটুকু হচ্ছে আমাদের নিয়ে নিল, হ্যাঁ। এটুকু মিলে কি তৈরি করবে কে বলতে পারবা? এই যে এটা সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। আচ্ছা এখন ঘটনা হচ্ছে সাথে কি থাকলো বলো, এই যে এইটার সাথে কে বেঁচে থাকলো, একটা হাইড্রোজেন, তাহলে এখানে হয়ে গেল মিথেন। ওকে, বোঝা গেল? এখানে ডিকার্বক্সিলেশন বলার পেছনের কারণ হচ্ছে এই যে এখান থেকে কার্বন ডাই অক্সাইড অপসারণ হয়েছে, হ্যাঁ। এই যে দেখো কার্বন ডাই অক্সাইড অপসারণ হয়েছে, হ্যাঁ, এই যে এইখান থেকে। তো এই জন্য আমরা এটাকে বলতেছি ডিকার্বক্সিলেশন, হ্যাঁ, ডিকার্বক্সিলেশন প্রসেস বলতেছি। তবে এই ডিকার্বক্সিলেশন প্রসেসে অলওয়েজ কিন্তু একটা ঘটনা ঘটে, এই ঘটনাটাও কিন্তু মনে রাখবা, অলওয়েজ কিন্তু একটা ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে সেটা হচ্ছে এইখানে একটু কার্বনের, কমে যায়। হ্যাঁ কার্বনের সংখ্যাটা তুমি একটু দেখো, এই যে এইখানে কার্বন আছে কয়টা, দুইটা, আচ্ছা। এই দুইটা কার্বন আছে। দুইটা। আর এইখানে কয়টা আছে, একটা। একটা, হ্যাঁ। অনেকে ভাববে যে ভাই কমে গেল কেমনে, এর মধ্যেও তো একটা আছে, তাহলে এদিকেও দুইটা এদিকেও দুইটা, তো ঠিকই আছে। না, বিষয় হচ্ছে একটা যৌগের মধ্যেই ছিল দুইটা কার্বন, তার মানে এই যৌগটা হচ্ছে ছিল জৈব যৌগের দুইটা কার্বন বিশিষ্ট একটা যৌগ, কিন্তু এইখানে তৈরি হয়ে গেছে ওই জৈব যৌগই, বাট একটা কার্বন বিশিষ্ট হয়ে গেছে। তাই আমাদের একটা কার্বন কমানোর জন্য কার্বন সংখ্যা এক কমাতে কমাতে আমরা এটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। কার্বন সংখ্যা এক কমাতে, কথা কি বুঝতে পারছো? কার্বন সংখ্যা এক কমাতে ব্যবহার করি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যদি আমার এইখানে কার্বন সংখ্যা এইখানে যদি আরো বেশি থাকতো, বেশি থাকা মানে কি ভাইয়া, বেশি থাকা মানে হচ্ছে কার্বন সংখ্যা যদি 2 না থেকে 3টা থাকতো, 3টা এরকম থাকতো, তাইলে কি বলতাম, তাইলে কি বলতাম বলতে পারবা? তাহলে কার্বন সংখ্যা 2 কমানো বলতাম। হ্যাঁ, এই মাঝখানে ক্যালসিয়াম অক্সাইড এবং হচ্ছে তাপ, এইখানেও কিন্তু সেম ঘটনা ঘটবে। কতটুকু নিবে বলো তো, কে বলতে পারবা কতটুকু নিবে? এখান থেকে কিন্তু এই যে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, আর এখানে কি হবে এই পর্যন্ত, বোঝা গেল? এইটুকু নিয়ে কি হবে, হ্যাঁ বলো। ক্যালসিয়াম অক্সাইডের সাথে যে অক্সিজেন ছিল এটা কি পার? ওইটা প্রভাবক, প্রভাবক কখনোই কি করে না, প্রভাবকের আচরণটা বুঝবা, বা প্রভাবক চিন্তা করবো হচ্ছে খেলার দর্শকের মতো। দর্শক মাঠে নেমে খেলা করে, তাহলে এখানেও ঘটনাটা ওই সেম ঘটনা, বুঝেছো? আচ্ছা এইটা কি বুঝতে পারলা, এটাও কি তৈরি হইলো, সোডিয়াম কার্বনেট কোনটুকু নিয়ে এইটুকু আর এইটুকু নিয়ে তৈরি হলো, ঠিক আছে। আর কি বেঁচে থাকলো, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন এখানে যে যদি বসে তাহলে এক এক বেড়ে যাবে না,
এই বাড়বে কিনা বলো 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 কথা বলো। জি ভাইয়া বেড়ে যাবে। জি ভাইয়া জি। আচ্ছা ওকে, তাহলে এটাও হয়ে গেল কিন্তু কি বলো তো, ইথেন কয় কার্বন বিশিষ্ট? 2। এখানে ছিল কত? 3 3। তাহলে 1 কমে গেছে কিন্তু, হ্যাঁ। তার মানে 1 কমানোর জন্য আমি এটা ব্যবহার করতে পারি। তো তোমাদের কাজ হচ্ছে কি, এখানে তুমি কি করবা, প্রথমে 2 কার্বন দিয়ে করবা, এই যে এটা প্রথমে 2 কার্বন দিয়ে বিক্রিয়া করবা, তারপরে 3 কার্বন, তারপরে 4 কার্বন, তারপরে 5 কার্বন, 5 কার্বন দিয়ে রাখবা, আর বেশি করার দরকার নেই, ঠিক আছে। সর্বোচ্চ তোমাদের পরীক্ষাতে 4 কার্বন পর্যন্ত আসছে, ওকে। এই সবাই কি বুঝছো নাকি বুঝো নাই? বুঝেছি ভাইয়া। সবাই ক্লিয়ার? জি এখানকার আরেক আগের আগের স্টেপটাও কিন্তু একটু মনে রাখবা। কি স্টেপ? কিভাবে আমি এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার যে এই যে ম্যাটেরিয়ালটা বা যে র ম্যাটেরিয়ালটা আমার লাগবে, সেই র ম্যাটেরিয়ালটা আমি কিভাবে তৈরি করেছি। এটা হচ্ছে তৈরি করেছি কিভাবে, একটু ভালো করে খেয়াল করবা। এটা হচ্ছে আমার একটা অ্যাসিড ছিল, এই অ্যাসিডের আমি এই হাইড্রোজেনকে রিপ্লেস করেছি কি দিয়ে, সোডিয়াম হাইড্রোক্সাইডের এই সোডিয়াম দ্বারা আমি রিপ্লেস করেছি, হ্যাঁ, সোডিয়াম দ্বারা রিপ্লেস করেছি। তাহলে একবার আমি যদি যুক্ত করি, তাহলে এইটা রিপ্লেস হয়েছে কি দ্বারা, এই সোডিয়াম দ্বারা। সোডিয়াম এখানে এসে বসে পড়েছে আর হাইড্রোজেন এখানে এসে বসে পড়েছে, ওকে। তাহলে এখানে বসে পড়লে, হ্যাঁ এখানে বসে পড়লে কি হবে, এই যে এইটা হয়ে গেছে সোডিয়াম এইটা, আর এখানে কি হয়েছে, এখানে পানি তৈরি হয়েছে, ওকে। এই সবাই কি বুঝতে পারছো কিনা? আচ্ছা এখন এইখানে কিন্তু আবার অনেক সময় এমন জটিলতায়ও ফেলে দেয়। কি জটিলতায় ফেলে? তোমাকে এইভাবে একটা প্রশ্ন করতে পারে। জিনিসটা আমি একটু জাস্ট এখান থেকে দেখাই দিই যাতে তোমাদের ঝামেলা না হয়। এই দুইটা বিক্রিয়ার মধ্যে কমন একটা জিনিস কে বুঝতে পারছো কিনা বলো তো? সোডিয়াম হাইড্রোক্সাইড ভাইয়া। হ্যাঁ, দুইটাই হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন যদি কখনো এরকম বিক্রিয়া দেওয়া থাকে, বিক্রিয়া হচ্ছে CH3 COOH, এরকম দেওয়ার পরে যদি এখানে দেওয়া থাকে যে দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড, দুইটা দেওয়ার পরে এরকম দিয়ে বলে যে এক্স একটা যৌগ তৈরি হয়েছে। এখন বলো তো এখানে ওয়াই একটা যৌগ তৈরি হয়েছে, এখন বলো তো এক্স কি হবে আর ওয়াই কি হবে, কে বলতে পারবা? এক্স সোডিয়াম কার্বনেট। হ্যাঁ, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট এবং কি হবে, এখানে কিন্তু মিথেন তৈরি হবে। এখন অনেকে ভাবতে পারে ভাই এটা কেমনে হইল। আসলে এই যে একটা দিলে এটা তৈরি হয়েছে, আবার এর সাথে আরেকটা দিলে এটা তৈরি হয়ে যায়, তাহলে এইখানে আমাদের কি হবে, যদি দুইটা দিয়ে দিই একবারে, তাহলে একবারে ফাইনাল প্রোডাক্ট পেয়ে যাব, ওকে। তাহলে ফাইনাল প্রোডাক্টটা কি ছিল, ফাইনাল প্রোডাক্টটা এখানে কি ছিল বলো, এই যে এই ফাইনাল প্রোডাক্টটা কি ছিল, মিথেন। তাহলে এখানে আমরা মিথেন পাইছি। এটা কি প্রোডাক্ট ছিল, এটা ফাইনাল প্রোডাক্ট ছিল, তাহলে এটাও আমরা পেয়েছি। কথা কি বুঝতে পেরেছো নাকি পারো নাই বলো? বুঝেছি ভাইয়া। তাহলে এই জিনিসটা আমি 2 লাইনে করছি আর ওই সেম জিনিসই আমি 1 লাইনে করছি। কথা কি বুঝতে পারলা নাকি পারো নাই? এই নিচেরটা প্রভাবক লাগবে না? অবশ্যই, হ্যাঁ নিচেরটাও কি প্রভাবক লাগবে? হ্যাঁ, নিচেরটাও প্রভাবক লিখে দিবা, ওই যে ওই যা ছিল ওইটাই লিখে দিবা। ঠিক আছে। এখানে শুধু তাপ লাগে আর এখানে তাপের সাথে ওইটা লাগে, তার মানে এখানে দিয়ে দিবা ক্যালসিয়াম, এরকম দিয়ে দিবা, হ্যাঁ। এই বুঝেছো নাকি বুঝো নাই? জি ভাইয়া বুঝতে পেরেছি। আশা করি বুঝেছো। এখন ঘটনা হচ্ছে, তো তোমাদের বইয়ে দেখবা, এটা নিয়ে আমি নেক্সট দিন আলোচনা করব, তার আগ পর্যন্ত তোমরা একটু দেখবা। সেটা হচ্ছে এই যে এই পর্যন্ত প্রত্যেকটা লাইন, ভাই এখানে একটা কথা কিন্তু আমি বলতেছি, প্রত্যেকটা লাইন এই অধ্যায়ের এই হচ্ছে সমস্যা, প্রত্যেকটা লাইন একটা লাইনও ছেড়ে আসা যাবে না। এই যে অ্যালকেনের এবার ধর্মের মধ্যে ভৌত ধর্ম আর রাসায়নিক ধর্ম আছে, রাসায়নিক ধর্মের মধ্যে কিছু বিক্রিয়া আছে, ওইগুলো আমি নেক্সট দিন দেখাবো। কিন্তু তোমাদের যে কাজটা করা লাগবে, এই যে এখানে ভৌত ধর্ম খুব সুন্দর করে মনোযোগ দিয়ে দিয়ে পড়বা। কি হবে, এই যে অ্যালকেন কি আছে, গলনাঙ্ক, এই যে স্ফুটনাঙ্ক, আর এই যে ভৌত অবস্থা, হ্যাঁ। এই যে এখানে কি হয়, কার্বন সংখ্যার উপর নির্ভর করে। তাহলে এখানে কি হয়, এক থেকে যদি 4 কার্বন পর্যন্ত হয়, তাহলে এইগুলোর স্ফুটনাঙ্ক ওই যে কক্ষ তাপমাত্রার নিচে থাকায় এরা কি হয়, এই যে গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে 1 থেকে 4 যারা আছে তারা গ্যাসীয় হবে, ওকে। তাহলে গ্যাসীয় হবে।
যদি আমাদের 5 থেকে 15 হয় তাহলে কি হবে? তরল হবে। আর 16 থেকে যদি বেশি হয় তাহলে কঠিন প্রকৃতির হবে। এই কথাগুলো লেখা আছে। আর এই যে এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। পেন্টেন 5 কার্বন বিশিষ্ট পেন্টেন, এই যে 5 কার্বন কোথায় পড়ছে? এইখানে পড়ছে। তাহলে 5 কার্বন বিশিষ্ট পেন্টেন এর স্ফুটনাঙ্ক এই যে 36.1 ডিগ্রি, 36.1 ডিগ্রি, এবং এটা তরল প্রকৃতির। এটা কোন প্রকৃতির? তরল প্রকৃতির। আসতে পারে যে পেন্টেন কোন প্রকৃতির? তরল, কঠিন নাকি গ্যাসীয়? অনেকে বলবে ভাই আমাদের বইতেই নেই। ভাই বইতে আছে, কিন্তু এর ভেতরে ওই যে উল্লেখ করে দিয়েছে যে 5 কার্বন মানে এটা অবশ্যই কার মধ্যে পড়বে? এটার মধ্যে পড়বে। আর এটা মানেই হচ্ছে কি এই তরল অবস্থায় থাকবে। কথা কি বুঝতে পেরেছো নাকি পারো নাই? আচ্ছা বলো তো 18 কার্বন যদি হয় তাহলে কোন প্রকৃতির হবে বলো? কঠিন হবে। হ্যাঁ, তখন কঠিন হবে। আর যদি আমি বলি 3 কার্বন? গ্যাসীয়। গ্যাসীয় হবে। বুঝতে পারছো? এই জন্য এই যে মিথেন, এই যে মিথেন কি 1 কার্বন, তাহলে কি হবে? গ্যাসীয়। মিথেন কিন্তু গ্যাসীয়। তাহলে 2 কার্বন কি? গ্যাসীয়। 3 কার্বন? গ্যাসীয়। 4 কার্বন? গ্যাসীয়। আচ্ছা বলো এবার তোমার বাসা বাড়িতে তুমি যে গ্যাসিয়ার এই যে সিলিন্ডার ব্যবহার করো, ওর মধ্যে কি কি থাকে? এই ওইখানে থাকবে হচ্ছে দুইটা জিনিস, প্রোপেন আর বিউটেন, মানে 3 আর 4। 3 নম্বর আর 4 নম্বরটা এই সিলিন্ডারের মধ্যে ভরে তারপরে তোমাদের কাছে বিক্রি করা হয়। হ্যাঁ, তাহলে জ্বালানি হিসেবে আমরা যেটা ব্যবহার করি এটা হচ্ছে প্রোপেন আর কি বিউটেন। প্রোপেন আর কি বিউটেন। তাহলে এর প্রকৃতি কোন প্রকৃতির হবে? তরল না কঠিন? গ্যাসীয়। গ্যাসীয় হবে, তাই তো? আচ্ছা বুঝতে পেরেছো? তাহলে বুঝতে পারছি। আচ্ছা তাহলে তোমাদের কাজ হচ্ছে যখন পড়বা তখন এরকম ভাবে বুঝে বুঝে পড়তে হবে, না হলে কিন্তু বিপদ। হ্যাঁ, তাইলে তোমাদের আপাতত এই পর্যন্তই রাখতেছি। এই জিনিসটুকু সুন্দর করে পড়ে ফেলো। এবং একটা আমি কথা বলতেছি, তুমি 2 লাইন পড়ো ঠিক আছে, কিন্তু বুঝে বুঝে পড়ো। আবার এই যে এখানে দুইটা বিক্রিয়া করো, কিন্তু বুঝে বুঝে বিক্রিয়া করো এবং বারবার বিক্রিয়া লেখার ট্রাই করো। তাইলেই তোমার এইগুলো মাথার মধ্যে সেট আপ হবে, তাইলেই তুমি লিখতে পারবা, তাইলেই তোমার কাছে ইজি মনে হবে। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে বলতে পারো।